কে আজকের আমাদের লাইভ সেশন শুরু আছে। সবাইকে আমার লাইভে স্বাগতম। সবাই একটু রিকোয়েস্ট থাকবে, লাইভটা শেয়ার করবা যারা লাইভটা জয়েন হয়েছো, এবং আমার আওয়াজ ক্লিয়ার আছে নাকি একটু জানাবা। আমাকে কি শোনা যাচ্ছে বা আওয়াজটা ক্লিয়ার আছে নাকি একটু সবাই কনফার্ম করো। হ্যাঁ, যদি আওয়াজ ক্লিয়ার থাকে তাহলে আমরা সরাসরি প্রবলেম সলভিংয়ে যাব। আর আওয়াজে যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা। সবাইকে আওয়াজটা শুনতেছো নাকি একটু খেয়াল করো। তো আমি প্রথমে আজকে লাইভ ক্লাস 2 অর্থাৎ গতকালকে আমাদের একটা লাইভ ক্লাস গেছিল। তাহলে আমরা আজকে লাইভ ক্লাস 2, গতকালকে আমরা 2টা চ্যাপ্টার কমপ্লিট করছিলাম। ওকে, আমরা আজকে লাইভ ক্লাস যেটা সেটার 2 নম্বর লাইভ ক্লাস। আমরা বলছিলাম যে 3টা লাইভ ক্লাসে তোমরা যারা পরীক্ষার্থী আছো, অর্থাৎ রবিবারে যেতে তোমাদের পরীক্ষা, গতকালকে 2টা চ্যাপ্টার সম্পর্কে একটা আইডিয়া দিছি। আশা করি ওইখানে বেশ কিছু অঙ্ক করাইছি, সেগুলো প্র্যাকটিস করছো। সেই অঙ্কের আদলে আসলে ওই নিয়মের অঙ্কগুলোই তোমাদের আসবে। এর নিয়মের পাশাপাশি আরও যে অঙ্কগুলো আছে তোমরা ওগুলোকে বেস করে প্র্যাকটিস করে নিবা। তো তোমাদের বইতে মূলত 9টা চ্যাপ্টার আছে। 9টা চ্যাপ্টারে যে সবগুলো চ্যাপ্টার করতে হবে তা কিন্তু নয়। এখান থেকে 2-1টা চ্যাপ্টার তোমরা চাইলে বাদ দিতে পারবা। তো আজকে আমরা আরও 2টা চ্যাপ্টার করাবো। তার মধ্যে 4র্থ চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর এখান থেকে ম্যাথ আসে বি পার্ট এবং সি পার্টে। 4র্থ যে চ্যাপ্টার সেটার নাম হলো কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস, অর্থাৎ চলতি দায় ও সম্ভাব্য ঘটনা। ঠিক আছে, তো আমরা 4র্থ চ্যাপ্টার বা চ্যাপ্টার 4 থেকে আমরা প্রথম যে আজকে অঙ্কটা করব সেটা হলো গত বছর 2022 সালে, অর্থাৎ গত পরীক্ষায় আসছিল যেটা 2022 সালে যাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, গত বছরের পরীক্ষায় আসছিল সর্বশেষ প্রশ্ন। তো সেসব প্রশ্নটাই আমরা সলভ করাবো। তার আগে একটু আমাকে সবাই আওয়াজটা ক্লিয়ার আছে নাকি জানাবা যারা জয়েন হয়েছো, অথবা লাইভটা শেয়ার দিয়ে রাখবা, তাইলে তোমরা তোমাদের সুবিধা মতো সময়ে দেখতে পারবা এবং যারা পরীক্ষার্থী আছে প্রত্যেকেই উপকৃত হবে। তোমার একটা শেয়ার সবার কাছে পৌঁছে যাবে, তোমার বন্ধুবান্ধবরা উপকৃত হবে। যারা অনেকে আছে টাকার জন্য প্রাইভেট পড়তে পারতেছে না বা ব্যস্ততার কারণে প্রাইভেট পড়তে পারতেছে না, অনেক সমস্যার কারণ থাকতে পারে। এই লাইভ ক্লাসের মধ্যে থেকে সে যদি সামান্যতম উপকার হয় তাহলে আমার সাথে সাথে তুমিও সওয়াবের ভাগীদার হবা। তোমার একটা শেয়ার সবাইকে অঙ্কটা বুঝতে এবং অঙ্কটা খুঁজে পেতে সহযোগিতা করবে। তো চ্যাপ্টার 4 সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এটা থেকে প্রতি বছর ম্যাথ আসে বি পার্ট এবং সি পার্টে। তার আগে আমরা এটা একটা বেসিক ক্লাস আছে, সেটা তোমরা দেখে নিবা। আমি সরাসরি অঙ্কে যাওয়ার আগে প্রথমে কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস চ্যাপ্টারটার নাম, অর্থাৎ চলতি দায় ও সম্ভাব্য ঘটনা। তো চলতি দায় কি একটু বেসিক কিছু কথা আলোচনা করে অঙ্কে যাব। চলতি দায় হলো ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম হতে উদ্ভূত বা চলতি হিসাবকালে পরিশোধ করতে হয় এমন দায়গুলোকে মূলত চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় বলে, যেটাকে ইংরেজিতে বলা হয় কারেন্ট লায়াবিলিটিস। এরপরে আরেকটা হলো সম্ভাব্য ঘটনা। চ্যাপ্টারটার নাম হলো চলতি দায় ও সম্ভাব্য ঘটনা, যেটার ইংলিশ হলো কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সিস। কন্টিনজেন্সিস মানে হলো সম্ভাব্য ঘটনা। সম্ভাব্য ঘটনা মানে ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনাকে সম্ভাব্য ঘটনা বলা হয়। তো আমরা আজকে প্রশ্নটা একটু মনোযোগ সহকারে খেয়াল করব। প্রশ্নটার দিকে একটু সবাই খেয়াল করো। আমি মাউসের কার্সর কোথায় কোথায় রাখি। আম্বার কোম্পানি কমপ্লিটেড দ্য ফলোইং সিলেক্টেড ট্রানজ্যাকশন ডিউরিং 2022। অর্থাৎ আম্বার কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান
2022 সালের তাদের যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে সেগুলো নিচে দেওয়া হলো। জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে নভেম্বরের 5 তারিখ পর্যন্ত, জানুয়ারি 1, মার্চের 1 তারিখ, এপ্রিলের 1 তারিখ, অগস্টের 1 তারিখ, নভেম্বরের 5 তারিখ। ঠিক আছে? তো জানুয়ারির 1 তারিখে কি বলছে দেখো, পারচেস মার্চেন্ডাইজ ফর রিসেল অ্যাট অ্যান ইনভয়েস কস্ট অফ টাকা 13,500। অর্থাৎ তারা মজুত পণ্য ক্রয় করছে। কি জন্য? এটা রিসেল করবে, পুনরায় বিক্রয়ের জন্য মজুত পণ্য ক্রয় করছে, যার চালান মূল্য বা ইনভয়েস কস্ট হলো, চালানের খরচ বা চালানের ক্রয় মূল্য হলো 13,500। অ্যাজুমিং দ্য কোম্পানি ইউজেস পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ মনে করো বা ধরো কোম্পানি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম অনুসরণ করে। বা আমরা সবাই জানি কোম্পানিগুলো তাদের মজুত পণ্য সংরক্ষণের জন্য দুইটা পদ্ধতি বা দুইটা সিস্টেম অনুসরণ করে। একটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর একটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তো পিরিয়ডিক এবং পারপেচুয়ালের মধ্যে কমন পার্থক্যটাই আমি বলি, সেটা হলো পিরিয়ডিক সিস্টেমের ক্ষেত্রে মজুত পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব লিখতে হয়, আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বললে সেক্ষেত্রে মজুত পণ্য ক্রয় করলে সেটাকে মজুত পণ্য হিসাব বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়। জাস্ট পার্থক্য এতটুকুই। তো তারা যেহেতু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ফলো করে, এক্ষেত্রে আমরা পার্চেসের জন্য পার্চেসকে ডেবিট করব, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট করব না। এরপরের তারিখ হলো মার্চের 1 তারিখ, বড় টাকা 40,000 ফ্রম ন্যাশনাল ব্যাংক বাই ইস্যুইং এ 12% নোট পেয়েবল। এটার অর্থ হলো কোম্পানি 40,000 টাকা ন্যাশনাল ব্যাংক নামে একটি ব্যাংক থেকে ঋণ করছে বা ধার করছে। এই 40,000 টাকা ধারের বিপক্ষে কোম্পানি একটা প্রদেয় ইস্যু করছে, যেটা 12 মাস মেয়াদি এবং 12% তার সুদের হার। এপ্রিলের 1 তারিখে বলছে পেইড জানুয়ারি 1 ইনভয়েস। এটার অর্থ হলো এই যে জানুয়ারির 1 তারিখে যে পণ্যটা ক্রয় করছে সেটার টাকা এপ্রিলের 1 তারিখে পরিশোধ করছে। অগস্টের 1 তারিখে বলছে রেন্টেড এ স্মল অফিস ইন এ বিল্ডিং ওন্ড বাই দ্য কোম্পানি অ্যান্ড কালেক্টেড 6 month রেন্ট ইন অ্যাডভান্সড অ্যামাউন্টিং টু টাকা 18,000। অর্থাৎ কোম্পানির বিল্ডিংয়ে একটি ছোট অফিস ভাড়া করছে, যেখান থেকে কোম্পানি 6 মাসের অ্যাডভান্স ভাড়া রিসিভ করছে। অর্থাৎ কোম্পানির বিল্ডিং অন্য কেউ একটা ছোট অফিস ভাড়া নিছে, সেখান থেকে কোম্পানি কী পাইছে? অগ্রিম টাকা কালেকশন করছে ভাড়া বাবদ 18,000 টাকা। নভেম্বরের 1 তারিখ বলছে পারচেস মার্চেন্ডাইজ ফর রিসেল অ্যাট অ্যান ইনভয়েস কস্ট অফ টাকা 25,000। নভেম্বরের 5 তারিখও আবার তারা মজুত পণ্য ক্রয় করছে পুনঃবিক্রয়ের জন্য, এবং সেটার ইনভয়েস কস্ট হলো, অর্থাৎ চালানের ক্রয় মূল্য হলো 25,000 টাকা। এই ছিল ট্রানজ্যাকশনগুলো। এখন রিকোয়ার্ড করণীয়তে কী বলছে, অর্থাৎ কী করতে হবে এই ট্রানজ্যাকশনগুলোকে বেস করে। এ নাম্বার বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি ফর ইচ অফ দিস ট্রানজ্যাকশন। প্রতিটা লেনদেনের জাবেদা দাখিলে দাও। ইউ মে ওমিট এক্সপ্লেনেশন, অর্থাৎ তুমি চাইলে ব্যাখ্যা বাদ দিতে পারো, অর্থাৎ জাবেদার সময় যে ব্যাখ্যা দিতে হয় চাইলে ব্যাখ্যা বাদ দিতে পারো। বি নাম্বারে বলছে প্রিপেয়ার অল অ্যাডজাস্টিং এন্ট্রিজ রিকোয়ার্ড অন ডিসেম্বর 31, 2022, অর্থাৎ 31শে ডিসেম্বর 2022 সালে একটা সমন্বয় জাবেদা দাও। সি নাম্বারে বলছে শো হাউ অল অফ দ্য লাইবিলিটিস অ্যারাইজিং ফ্রম দিস ট্রানজ্যাকশন আর রিপোর্টেড অন দ্য ব্যালেন্স শিট অ্যাট ডিসেম্বর 31, 2022। অর্থাৎ সি নাম্বারে বলছে এই লেনদেনগুলো থেকে কী দায় সৃষ্টি হয়েছে, মানে কী দায়ের উদ্ভব হয়েছে, সেই দায়গুলো নিয়ে একটি ব্যালেন্স শিট 31শে ডিসেম্বরে একটা ব্যালেন্স শিট দেখাও। তো প্রথমে আমরা জার্নালগুলো করব, ঠিক আছে? এ নাম্বারের জন্য জার্নালগুলো করব, প্রত্যেকটা ট্রানজ্যাকশন পরে বুঝে তারপর জার্নালগুলো করব। আমরা পরবর্তী পেজে গেলাম, জার্নালের একটা ঘর করলাম, যেখানে উপরে কোম্পানির নাম দিব আম্বার কোম্পানি জার্নাল এন্ট্রিস। তো এখানে এই জার্নালের ঘরে একসাথে আমরা রিকোয়ারমেন্ট এ এবং বি দুইটাই শেষ করব, সেজন্য রিকোয়ারমেন্ট এ বি দিলাম। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা আবার একটু খেয়াল করি। জানুয়ারির 1 তারিখে বলছে পারচেস মার্চেন্ডাইজ ফর রিসেল অ্যাট অ্যান ইনভয়েস কস্ট অফ টাকা 13,500। অর্থাৎ তারা মজুত পণ্য ক্রয় করছে কী জন্য? রিসেল করবে, মানে পুনরায় বিক্রি করবে। মজুত পণ্যগুলো কিনে তারা বিক্রি করবে, এই উদ্দেশ্যে 13,500 টাকার। এবং এখানে বলছে অ্যাজিউম দ্য কোম্পানি ইউজেস পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। দেখো এটা পিরিয়ডিকও হইতে পারতো, পারপেচুয়ালও হইতে পারতো।
যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ফলো করে সেক্ষেত্রে আমরা পার্সেসকে পার্সেস লিখব। যদি কোনো কারণে এখানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলতো তাহলে কিন্তু আমরা এখানে পার্সেস না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হতো। তাহলে এই জানুয়ারির 1 তারিখে যে পণ্যটা ক্রয় করছে সেটার জন্য এখন আমরা জাবেদা দিব সাধারণ জাবেদার মতোই পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। যেহেতু নগদে বলে নাই সেজন্য এটাকে আমরা বাকিতে ক্রয় করছে ধরে এন্ট্রি দেব। তাহলে দেখো আমরা জাবেদার করে 2022 জানুয়ারি 1 পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট অর্থাৎ ক্রয় ডেবিট পাওনাদার ক্রেডিট 13,500 13,500। আমরা সবাই জানি ক্রয় একটা খরচ সেজন্য ডেবিট হয়েছে আর পাওনাদার মানে দায় সেজন্য এটা ক্রেডিট হয়েছে। যেহেতু জাবেদার ব্যাখ্যা বাদ দিতে বলছে সেজন্য আমরা ব্যাখ্যা বাদ দিলাম। দেখো প্রশ্নে কিন্তু বলছে ইউ মে ওমিট এক্সপ্লেনেশন অর্থাৎ ব্যাখ্যা বাদ দাও। এরপরে আসো মার্চের 1 তারিখে প্রশ্নটা একটু খেয়াল করো আবার। বলছে বড়োর টাকা 40,000 ফ্রম ন্যাশনাল ব্যাংক বাই ইস্যুইং এ 12% নোটস পেয়েবল অর্থাৎ কোম্পানি 40,000 টাকা ঋণ করছে, বড় করছে মানে ঋণ করছে ন্যাশনাল ব্যাংক থেকে। তো এই ঋণের বিপক্ষে কোম্পানি কি করছে একটা প্রদেয় বিল ইস্যু করছে, সেটার মেয়াদ হলো 12 মাস এবং সুদের হার হলো 12%। এখন কোম্পানি যখন ঋণ করছে প্রতিষ্ঠানের টাকা আসছে সেজন্য ক্যাশ ডেবিট হবে। এই ঋণের বিপক্ষে তারা একটা প্রদেয় বিল দিছে, প্রদেয় বিলটা হলো দায় সেজন্য নোটস পেয়েবল ক্রেডিট হবে। তাহলে আমরা এটার জাবেদা কি দিব মার্চের 1 তারিখ দিয়ে ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট 40,000 40,000। এরপরে ট্রানজ্যাকশনটা একটু পড়ি কি বলছে। এপ্রিলের 1 তারিখ পেড জানুয়ারি 1 ইনভয়েস অর্থাৎ এই যে জানুয়ারির 1 তারিখে যে তারা পণ্য ক্রয় করছিল 13,500 সেখানে যে একজন পাওনাদার সৃষ্টি হয়েছিল সেই পাওনাদারকে টাকা পরিশোধ করছে এপ্রিলের 1 তারিখে। তাহলে পাওনাদার হলো দায়, সেই দায় যদি পরিশোধ করে দায়টা কমে যাবে। আর আমরা সবাই জানি দায় কমলে কিন্তু ডেবিট হয়, সেই জন্য অ্যাকাউন্টস পেয়েবলটা ডেবিট হবে। আর যেহেতু ক্যাশ টাকা পরিশোধ করছে সেজন্য ক্যাশ ক্রেডিট হবে। তাহলে এটার আমরা জাবেদা কি দিব এপ্রিলের 1 তারিখে পাওনাদারকে পরিশোধ করছে অর্থাৎ এই যে জানুয়ারির 1 তারিখে যে পাওনাদার ক্রেডিট হয়েছিল সেই পাওনাদারের টাকা পরিশোধ করবে সেজন্য পাওনাদার কমে যাবে। আর পাওনাদার কমলে বা দায় কমলে ডেবিট হয়, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হয়েছে আর ক্যাশ ক্রেডিট হয়েছে। ওই একই টাকা 13,500 টাকাটাই। দেখো এখানে কিন্তু এপ্রিলের 1 তারিখে টাকা উল্লেখ নাই, তাহলে টাকাটা জানুয়ারির 1 তারিখের টাকাটাই, ঠিক আছে। অগস্টের 1 তারিখে প্রশ্ন দেখো কি বলছে। রেন্টেড এ স্মল অফিস ইন এ বিল্ডিং ওন বাই দ্য কোম্পানি। ওন বাই দ্য কোম্পানি মানে এই বিল্ডিংটা হলো কোম্পানির, মালিক হলো কোম্পানি। সেখানে একটা স্মল অফিস ভাড়া হয়েছে, কোম্পানি কি করছে অ্যান্ড কালেক্টেড 6 মান্থ রেন্ট ইন অ্যাডভান্স অ্যামাউন্টিং টু টাকা 18,000। ওই ভাড়া বাবদ কোম্পানি 18,000 টাকা অগ্রিম নিছে। তাইলে অগ্রিম নিছে সেহেতু কোম্পানির কাছে টাকা আসছে সেজন্য ক্যাশ ডেবিট হবে। আর অগ্রিম কোনো যদি আয় হয় সেটা কিন্তু দায়, আর দায় সবসময় ক্রেডিট হয়, সেজন্য ওই অগ্রিম আয়টা ক্রেডিট হতে অর্থাৎ এটার জাবেদা হবে অগস্টের 1 তারিখে ক্যাশ ডেবিট আনআর্নড সার্ভিস রেভিনিউ বা আনআর্নড রেন্ট রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট হয়েছে টাকা আসছে সেজন্য কোম্পানির কাছে, আর আনআর্নড সার্ভিস রেভিনিউ বা অনুপার্জিত আয় হলো একটা দায় সেজন্য দায়টা ক্রেডিট হয়েছে। এরপরের প্রশ্নটা আমরা যদি খেয়াল করি, পরের প্রশ্নটা হলো নভেম্বরের 1 তারিখে পার্সেস মার্চেন্ডাইজ ফর রিসেল অ্যাট অ্যান ইনভয়েস কস্ট টাকা 25,000 অর্থাৎ নভেম্বরের 5 তারিখে আবার মজুত পণ্য ক্রয় করছে কোম্পানি পুনরায় বিক্রয়ের জন্য, যেটার ইনভয়েস কস্ট হলো 25,000 টাকা। অর্থাৎ এটা হুবহু জানুয়ারির 1 তারিখের মতো জাবেদা হবে। যেহেতু কোম্পানি পিরিয়ডিক সিস্টেম ইউজ করে সেজন্য পার্সেস ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। অর্থাৎ জানুয়ারির 1 তারিখে যে জাবেদা যে পার্সেস ঠিক একই রকমের নভেম্বরে আরেকটা পার্সেস করছে। তাহলে আমরা সেটার জাবেদা কি দিব নভেম্বরের 5 তারিখ দিয়ে পার্সেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 25,000। এটা গেল রিকোয়ারমেন্ট এর। দেখো রিকোয়ারমেন্ট বিটাও কিন্তু এখানে আমরা করে ফেলবো, কারণ রিকোয়ারমেন্ট বিতে কি বলছে দেখো, প্রিপেয়ার অল অ্যাডজাস্টিং এন্ট্রি রিকোয়ার্ড অন ডিসেম্বর 31, 2022 অর্থাৎ 31শে ডিসেম্বরের একটি সমন্বয় জাবেদা দিতে হবে। তো সমন্বয় জাবেদা হলো আমাদের এই যে মার্চের 1 তারিখে মূলত যে ঋণটা নিছে বা যে দাঁতটা করছে সেই দাঁড়ের বিপক্ষে যে একটা প্রদেয় বিল 12% সুদে প্রদেয় বিল ইস্যু করছে সেই সুদটা আমাকে ডিসেম্বরে সমন্বয় করতে হবে। অর্থাৎ রিকোয়ারমেন্ট বি এর সমন্বয় জাবেদা হবে মূলত প্রদেয় বিলের বা নোটস পেয়েবলের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট পেয়েবলের বা প্রদেয় সুদের এন্ট্রি দিতে হবে।
তাহলে প্রদেয় সুদ বা বকেয়া সুদের এন্ট্রি হলো ওই সুদটা ডেবিট হবে, বকেয়া সুদ ক্রেডিট। তার মানে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট হবে, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট হবে। তবে ক্যালকুলেশনের সময় খেয়াল রাখবা, এই 40,000 টাকাকে 12% করতে হবে। 40,000-এর 12% করলে যে টাকা আসবে সেটা হলো 1 বছরের। কিন্তু মার্চে যেহেতু তারা ঋণ নিছে, মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু 10 মাস, সেজন্য 40,000-এর 12% করে যেটা আসবে সেই টাকাকে 12 মাস যেহেতু 12 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করে টাকাটা ক্যালকুলেশন করতে হবে। তো সেটাই আমরা দেখাচ্ছি, খেয়াল করো। এই ডিসেম্বর 31 তারিখে সমন্বয় যাবে, অর্থাৎ এটা কিন্তু রিকোয়ারমেন্ট বি এর অংশ, ঠিক আছে। তো ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেয়াবল ক্রেডিট, অর্থাৎ বকেয়া সুদের এন্ট্রি দিলাম, সুদ ডেবিট, বকেয়া সুদ ক্রেডিট। টাকাটা কীভাবে ক্যালকুলেশন করছি খেয়াল করো। 40,000 টাকা, সেটার 12% প্রথমে করব। তো 40,000-এর 12%-এ কত হয়? 40,000-এর 12%-এ হয়, 40,000-এর 12% যত হলে যে টাকা আসবে সেটা হলো মূলত 1 বছর। 40,000-এর 12% ক্যালকুলেটারে করবা, 4,800 পাবা। এটা হলো 12 মাসের, সেজন্য এটাকে 12 দিয়ে ভাগ করব। এবার 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে কেন গুণ করব? কারণ আমরা যে প্রদেয় বিলটার বিপক্ষে লোন করছি সেটা তো মার্চের 1 তারিখে, তাই না? তো মার্চের 1 তারিখ থেকে এই ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত কয় মাস হয়? তুমি মার্চ থেকে ধরতে হবে, কারণ মার্চের 1 তারিখ, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 10 মাস। সেজন্য ওই সুদের পরিমাণ 10 মাসের 4,000 টাকা আমরা এন্ট্রি দেব। তাহলে 12 দিয়ে ভাগ, 10 দিয়ে কেন গুণ, বুঝতে পারছো। আর সমন্বয় করতে বললেই সবসময় ওই যে সুদগুলো থাকে সেগুলোর বকেয়া সুদের এন্ট্রি দিবা। তাহলে রিকোয়ারমেন্ট এ এবং বি শেষ আমাদের। এখন আমরা রিকোয়ারমেন্ট সি কি বলছিল? সি বলছিল শো হাউ all of the liabilities arising from this transaction are reported on the balance sheet at December 31st, 2022. এটার অর্থ হলো যে আমরা এই লেনদেনগুলো থেকে যে দায়গুলো সৃষ্টি হয়েছে সে দায়গুলোকে আমরা ব্যালেন্স শিটে কীভাবে দেখাবো সেটা দেখানোর জন্য বলতেছে। তাহলে আমরা একটা ব্যালেন্স শিট তৈরি করব। নিচে একটা ব্যালেন্স শিট রিকোয়ারমেন্ট সির জন্য আম্বার কোম্পানি ব্যালেন্স শিট, অ্যাকাউন্টস টাইটেল একটা টাকার ঘর দিলাম, প্রথমে কারেন্ট লাইবিলিটিস লিখে কোলন দিলাম। দেখো, এই তুমি যে 2022 জানুয়ারি 1 তারিখ এখানে একটা দায় আছে, কত? অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু এই অ্যাকাউন্টস পেয়েবলটা তো এপ্রিলের 1 তারিখে ফেড করে দিয়েছিল। আমি যদি প্রশ্নে দেখাই, দেখো এপ্রিলের 1 তারিখে ফেড জানুয়ারি মাসের যে ইনভয়েস ছিল সে টাকা যেহেতু পরিশোধ করে দিছে, তাহলে ওই অ্যাকাউন্টস পেয়েবলটা নাই। ওই অ্যাকাউন্টস পেয়েবল যেটা ক্রেডিট হয়েছিল সেটা এপ্রিল 1 তারিখে পরিশোধ করে দিছিল। তার মানে ক্রেডিট এবং ডেবিটে অ্যাকাউন্টস পেয়েবল কাটা গেছে, সেজন্য এখানে অ্যাকাউন্টস পেয়েবলটা, অর্থাৎ জানুয়ারির অ্যাকাউন্টস পেয়েবলটা আর আসবে না। এরপরে দেখো, তাহলে এই অ্যাকাউন্টস পেয়েবল কেন আসতেছে না? 13,500 সেটা এপ্রিল 1 তারিখে পরিশোধ করছে, সেজন্য এটা আসবে না। মার্চের 1 তারিখে যে নোটস পেয়েবল 40,000 টাকা, এটা একটা দায়। এই নোটস পেয়েবলটা কারেন্ট লাইবিলিটিসের মধ্যে আনলাম। দেখো, এই কারেন্ট লাইবিলিটিসে ব্যালেন্স শিটে নোটস পেয়েবল 40,000 যেটা, সেটা হলো মার্চের 1 তারিখে যে ঋণ নিছিল প্রদেয় বিলের মাধ্যমে সেটা। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল জানুয়ারির 1, এপ্রিলের 1 কাটাকাটি গেছে, এটা আর আসবে না। আগস্টের 1 তারিখে আনআর্ন সার্ভিস রেভিনিউ, এটা কিন্তু চলতি দায়, অনুপার্জিত আয় বা অগ্রিম আয় চলতি দায়, এই 18,000 টাকা আসবে। তাহলে আমরা আনআর্ন সার্ভিস রেভিনিউটা এখানে আনলাম 18,000, ঠিক আছে। এরপরে নভেম্বরের 5 তারিখে একটা অ্যাকাউন্টস পেয়েবল হয়েছিল 25,000, সেটা কিন্তু আসবে। আমি তারিখটা সিরিয়াল করে আনতেছি। তো নভেম্বরের 5 তারিখে তারা যে পারচেস করছিল অ্যাকাউন্টস পেয়েবল 25,000 ক্রেডিট, সেই অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু একদম লাস্টে যেটা দিছে এটা একটু ভালো করে খেয়াল করবা, লেখাটা একটু ছোটো দেখাচ্ছে। তো 25,000 টাকা, ঠিক আছে। এরপরে আমাদের সর্বশেষ 31 ডিসেম্বরে যে ইন্টারেস্ট পেয়েবল হয়েছিল, খেয়াল করবা, যে যত পেয়েবল আছে সবগুলো কিন্তু লাইবিলিটিস, ঠিক আছে। তো এই ইন্টারেস্ট পেয়েবল 4,000 টাকা, সেটাও আমরা লাইবিলিটিসের মধ্যে দেখাবো। এখন সবগুলো লাইবিলিটিস আমরা এই প্রশ্নের ভিতর থেকে খুঁজে খুঁজে আনবো। তার মধ্যে যদি কোনো লাইবিলিটিস পেইড করা হয় সেটা আসবে না। যেমন 1 তারিখে তো একটা অ্যাকাউন্টস পেয়েবল ছিল যেটা আমরা 3 তারিখে পরিশোধ করে দিছি। তো ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল আর ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল কাটাকাটি গেছে বলে 13,500 আসে নাই। বাকি সব পেয়েবল এবং আনআর্ন সার্ভিস রেভিনিউ নিয়ে আমরা একটা ব্যালেন্স শিট দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারছো।
এখন এই চ্যাপ্টার থেকে আমরা আরেকটা সমাধান করব। তারপরে এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো কমেন্ট সেকশনে, এবং লাইভটা শেয়ার করতে থাকো। ইনশাআল্লাহ আজকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো। একটু লাইভটা শেয়ার করো এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারো। আশা করি সবাই বুঝতে তো, যেহেতু কারো কোনো প্রশ্ন পাচ্ছি না, কোনো সমস্যা হচ্ছে না, তো একটু শেয়ার করবা। রিকোয়েস্ট থাকবে লাইভটা শেয়ার করবা, তাহলে তোমার শেয়ারের দ্বারাই পরীক্ষার্থী সবার উপকার হবে। ঠিক আছে? সেকশনে এবং লাইভটা শেয়ার করতে থাকো। রিকোয়েস্ট থাকবে লাইভটা শেয়ার করবা, তাহলে তোমার শেয়ারের দ্বারা পরীক্ষার্থী সবার উপকার হবে। ঠিক আছে? তো আমরা পরের প্রশ্ন যাচ্ছি। চ্যাপ্টার 4-এর এই পরের প্রশ্নটা তার আগের বছরের। এই দুইটা ইয়ারের প্রশ্ন মোটামুটি করা হয়ে গেলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে? যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্সে অ্যাকাউন্টিংয়ে 2021 সালে প্রশ্নটা আসছিল। তো আমরা প্রশ্নটা একটু মনোযোগ সহকারে খেয়াল করব সবাই। প্রশ্নটা যখন বোঝা হয়ে যাবে তারপরে আমরা এটা সমাধানে যাব। যদি কোনো প্রশ্ন থাকে বা আওয়াজে আমার ক্লিয়ার না থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে একটু জানাই দেবা যে আওয়াজটা না শুনলে। আর যদি শুনে থাকো তাহলে ওকে লিখে দেবা। আওয়াজ ক্লিয়ার থাকলে একটু ওকে লিখে দেবা, আওয়াজ ক্লিয়ার আছে। আর যদি আওয়াজের সমস্যা হয়, লাইভে তো অনেক সময় সাউন্ড সমস্যা করে, নেটের সমস্যা বা আদার সমস্যার জন্য। তাহলে আমরা চ্যাপ্টার 4-এর যে দ্বিতীয় ম্যাথটা সেটা একটু খেয়াল করি। সেই ম্যাথটা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্সে অ্যাকাউন্টিংয়ে 2021 সালে আসছিল। আমরা প্রশ্নটার দিকে একটু দেখি। অন January 1, 2020, দ্য লেজার অফ সাকিব লিমিটেড কন্টেন দ্য ফলোইং কারেন্ট লাইবিলিটিস অ্যাকাউন্ট। এটার অর্থ হলো যে 1 জানুয়ারি 2020-এর সাকিব লিমিটেডের খতিয়ান থেকে নিম্নলিখিত মানে কারেন্ট লাইবিলিটিসের যে অ্যাকাউন্ট বা হিসাবগুলো সেগুলো নেওয়া হয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদারের 80,000 টাকা ব্যালেন্স খতিয়ানের। সেলস ট্যাক্স পেয়েবল অর্থাৎ বিক্রয় করের প্রদেয় বিক্রয় কর 8,800। আনআর্ন সার্ভিস রেভিনিউ মানে হলো অনুপার্জিত আয়, এটাও কিন্তু কারেন্ট লাইবিলিটিস, সেটা হলো 25,000। অর্থাৎ তিনটাই কারেন্ট লাইবিলিটিস খতিয়ানের ব্যালেন্স। তারপর ডিউরিং জানুয়ারি দ্য ফলোইং ট্রানজ্যাকশন অকার্ড, অর্থাৎ জানুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। এখন জানুয়ারি মাসে কী কী লেনদেন সংগঠিত হয় সেগুলো নিচে দিছে। জানুয়ারির 3 তারিখে বলছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 35,200 হুইচ ইনক্লুডস 10% সেলস ট্যাক্স। অর্থাৎ তারা মজুত পণ্য বিক্রয় করছে, সোল্ড মানি বিক্রয় করা নগদে মোট 35,200 টাকা, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে 10% সেলস ট্যাক্স বিক্রয় কর। তার মানে এই 35,200 টাকা কিন্তু পুরোটাই বিক্রয় নয়, এর মধ্যে 10% বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে। এরকম যখন ইনক্লুড বলবে তার মানে বুঝতে হবে এখানে 35,200টা হলো 110%, অর্থাৎ 100% হলো বিক্রয়ের আর 10% সেলস ট্যাক্সের। তার মানে এটার ভিতর থেকে তোমাকে সেলস কত বের করতে হবে, সেলস ট্যাক্স কত সেটাও বের করতে হবে। তো সেটা আমরা দেখাবো, আগে একটু প্রশ্নগুলো বুঝি, ট্রানজ্যাকশনগুলো বুঝি। 11 তারিখে যে ট্রানজ্যাকশন সেখানে বলছে প্রোভাইড সার্ভিস ফর কাস্টমার হু পেইড ক্যাশ ইন অ্যাডভান্সড। এটার অর্থ হলো এই যে আমরা অ্যাডভান্স নিছিলাম, আনআর্ন সার্ভিস রেভিনিউ বা 25,000 নিছিলাম না, ব্যালেন্সে দেখা যাচ্ছে। এই ধরনের যে আনআর্ন সার্ভিস রেভিনিউ আমরা অনুপার্জিত আয় করছি, সেখানে কিছু কাস্টমারের কাছকে আমরা সার্ভিস দিছি, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা অ্যাডভান্স নিছি এরকম 18,000 টাকার সার্ভিস আমরা প্রোভাইড অলরেডি করে ফেলছি। তার মানে এই আনআর্ন সার্ভিস রেভিনিউ আমাদের মধ্যে 18,000 টাকা কমে যাবে। 18,000 টাকার সেবা দিছে, অর্থাৎ তোমাকে মনে করো তোমার কাছ থেকে আমি 25,000 টাকা অ্যাডভান্স নিছি যে তোমাকে একদম বিবিএমবিএ পুরাটা কোর্স কমপ্লিট করাবো 5 বছরের জন্য। তার মধ্যে 18,000 টাকা পর্যন্ত আমি তোমাকে পড়াই ফেলছি। তার বলে আমার 18,000 টাকা দায় কমে যাবে, সেজন্য আনআর্ন সার্ভিস রেভিনিউর পরিমাণ কমে যাবে আর সার্ভিস রেভিনিউটা বাড়বে। সেগুলো আমরা যখন জাভেদায় যাব আরও বোঝাবো ডিটেলস, জাস্ট ট্রানজ্যাকশনগুলো বুঝো কী বলছে। 16 তারিখ বলছে পেইড স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট ফর সেলস ট্যাক্স কালেক্টেড ইন ডিসেম্বর 2019 টাকা 8,800।
এটার অর্থ হলো তারা বিক্রয় সেলস ট্যাক্স যেগুলো কালেকশন করছে ডিসেম্বরে 2019 8,800 টাকা, সেগুলা রাষ্ট্রের রেভিনিউ বা তোমার রাজস্ব বিভাগ যেটা আছে সেখানে পরিশোধ করছে। পেইড স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট অর্থাৎ মানে রাষ্ট্রের রাজস্ব বিভাগে পরিশোধ করছে কোন টাকা? ফর সেলস ট্যাক্স কালেক্টেড ইন ডিসেম্বর 2019 টাকা 8,800, মানে কোম্পানি 8,800 টাকা যেগুলো বিক্রয় কর কালেকশন করছে সেগুলো দেশের বা রাষ্ট্রের রাজস্ব বিভাগে পরিশোধ করে দিছে। 21 তারিখ বলছে সোল্ড 600 ইউনিটস অফ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট অফ টাকা 50 পার ইউনিট প্লাস 20% সেলস ট্যাক্স। এটার অর্থ হলো কোম্পানি 600 ইউনিট নতুন পণ্য বিক্রি করছে অন ক্রেডিট মানে বাকিতে, অফ টাকা 50 পার ইউনিট, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য 50 টাকা প্লাস 20% সেলস ট্যাক্স। খেয়াল করবা এখানে যার সাথে 20% সেলস ট্যাক্স অন্তর্ভুক্ত করতে হবে। দেখো এখানে কিন্তু ইনক্লুডেড ছিল, হুইচ ইনক্লুডেড কথাটা লেখা আছে, মানে বিক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে, আর এখানে বলছে প্লাস করতে হবে বিক্রয়ের সাথে, তার মানে এখানে বিক্রয়ের সাথে নাই। তোমাকে আগে বিক্রয় বের করতে হবে, 600 ইউনিটকে 50 দিয়ে গুণ করলে বিক্রয়ের টাকা পাবা, তার উপরে 20% সেলস ট্যাক্স প্লাস করতে হবে। তাহলে প্লাস 20% সেলস ট্যাক্স এবং ইনক্লুডেড সেলস ট্যাক্সের মধ্যে পার্থক্য হলো ইনক্লুডেড বলতে এটার ভিতরে আছে টাকাটা, আর প্লাস বলতে যেই টাকাটা তোমার বিক্রয় বের হবে সেটার উপরে এই 20% প্রয়োগ করতে হবে। তো আমরা জাবেদায় আরও ডিটেলস বুঝাবো সমাধানে গেলে। তারপর কি বলছে দেখো, দিস নিউ প্রোডাক্ট ইজ সাবজেক্ট টু 1 ইয়ার ওয়ারেন্টি, অর্থাৎ এই যে নিউ প্রোডাক্টটা বিক্রি করবে সেটা 1 বছর ওয়ারেন্টি সাপেক্ষে বিক্রি করবে। অর্থাৎ কোম্পানি বলছে আপনি আমার কাছ থেকে এই পণ্যটা এই দামে এত ইউনিট নিলে আমরা আপনাকে কি দিব? 1 বছরের ওয়ারেন্টি দেব। 25 তারিখ বলছে বড় টাকা 25,000 ফ্রম রূপালী ব্যাংক লিমিটেড অন এ 3 মান্থ 10% টাকা 25,000 নোট, অর্থাৎ কোম্পানি রূপালী ব্যাংক থেকে 25,000 টাকা ঋণ নিছে, ঋণের বিপক্ষে একটি প্রদেয় বিল 3 মাস মেয়াদী প্রদেয় বিল ইস্যু করছে বা প্রদেয় বিলে স্বাক্ষর করছে। 30 তারিখ সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 22,000 হুইচ ইনক্লুডস 10% সেলস ট্যাক্স। এই 30 তারিখের যে ট্রানজ্যাকশন একদম প্রথম জানুয়ারি 3 তারিখের ট্রানজ্যাকশন হুবহু একই, অর্থাৎ নগদে পণ্য বিক্রি করছে 22,000 টাকা, যার মধ্যে 10% সেলস ট্যাক্স অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ 22,000-এর মধ্যে সেলসের টাকাও আছে, ট্যাক্সের টাকাও আছে। এই 22,000 টাকা 100% সেলস আছে, 10% সেলস ট্যাক্স আছে, তার মানে এই 22,000 110 টোটাল হলো 110। 110-এর মধ্যে 100% সেলস আর 10% ট্যাক্স, এগুলো তোমরা ক্যালকুলেশন করে জাবেদা দিতে হবে। তো করতে বলছে কি দেখো, রিকোয়ার্ড জার্নালাইজ দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশনস, মানে উপরের যে মানে লেনদেনগুলো আছে সেগুলোর জার্নাল দাও। আমরা পরবর্তী পেজে আসলাম, জার্নালের একটা ঘর করলাম, উপরে সাকিব লিমিটেড জার্নাল এন্ট্রি লিখলাম যথারীতি যেভাবে ঘর হয়, ডেট, অ্যাকাউন্টস, টাইটেল, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জাবেদার ঘর আমরা সবাই ভালো মতো জানি আশা করি। তো এখন আমরা প্রথম থেকে একদম ট্রানজ্যাকশনগুলোর এই যে 3 তারিখ থেকে খেয়াল করি। আবার প্রথম ট্রানজ্যাকশনটা কি ছিল? সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 35,200 হুইচ ইনক্লুডস টাকা 10% সেলস ট্যাক্স। তাহলে বিক্রয়ের জাবেদা দিব সহজ কথায়। আচ্ছা, ক্যাশে বিক্রি করছে তাই না, বিক্রি করলে তো টাকা আসে, সেজন্য ক্যাশ ডেবিট হবে, সেলস ক্রেডিট হবে, এতটুকু হওয়ার কথা। কিন্তু এখানে একটা সেলস ট্যাক্স আছে, এই সেলস ট্যাক্স কিন্তু কোম্পানির জন্য দায়, সেজন্য সেলস ট্যাক্স পেয়াবলটাও ক্রেডিট হবে। তার মানে টোটাল জাবেদাটা হবে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস ট্যাক্স, পেয়াবল ক্রেডিট। এবার আসো টাকাটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব। তো আমরা জাবেদার করে 2020 জানুয়ারি 3 দিলাম, ক্যাশ ডেবিট দিব 35,200 টাকায় লিখে দিব, কারণ সেলস ট্যাক্সের টাকা সহ আমরা কালেকশন করে ফেলি কাস্টমারের কাছ থেকে। এবার আসো আমরা সেলসের টাকাটা কীভাবে বের করবো। এটা দুইভাবে বের করতে পারবা তুমি। প্রথম হলো তুমি চাইলে 35,200 যেটা, সেটা আগে বলছে এটা 110%-এর, যখন ইনক্লুড বলবে তখন মনে করবা যে এটা 110%-এর, 10% হলে, আর 15% হলে 115%-এর। তাহলে এই 35,200-কে যেহেতু 10% বলে, তুমি যদি 110 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, তাহলে সেলসের টাকা 32,000 বের হবে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো তুমি ট্যাক্সের টাকাটা আগে বের করবা, ট্যাক্সের টাকা থেকে তুমি
মোট টাকা থেকে ট্যাক্সের টাকাটা মাইনাস করো, সেলসের টাকাটা পেয়ে যাবা। আমার কথা যদি না বুঝে থাকো কমেন্ট করবা। তাহলে সেলসের টাকা দুইভাবে বের করা যায়। একটা হলো সরাসরি আমরা ক্যালকুলেটারে কী করবো, 35,200 যেটা, সেটাকে 110 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে সেলসের টাকা 32,000 বের হবে। আরেকটা হলো সেলস ট্যাক্স পেয়েবল যে ক্রেডিট করব, সেটাকে 35,200কে 110 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করলে কিন্তু ট্যাক্সের টাকাটা পাবো। তো সেটা কত, 3,200। এই 35,200 থেকে অর্থাৎ মোট টাকা থেকে ট্যাক্সের টাকা 2,200 মাইনাস করলেও সেলসের টাকাটা বের হবে। তাহলে তোমার কাছে যেটা ইজি লাগে সেটা করতে পারবা, কোনো সমস্যা নেই। সেলসের টাকা চাইলে তুমি 110 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, একই টাকা আসবে। আবার ট্যাক্সের টাকাটা মাইনাস করে দিও, একই টাকা পাবা। টু রেকর্ড সেলস ইন ক্যাশ উইথ সেলস ট্যাক্স। এটা হলো যদি ইনক্লুড বলে, এভাবে করবা, ঠিক আছে। এরপরে ট্রানজ্যাকশনটা আমরা দেখি। 11 তারিখে বলছে প্রোভাইড সার্ভিস ফর কাস্টমার হু পেইড ক্যাশ ইন অ্যাডভান্স টাকা 18,000। এটার অর্থ কি? এটার অর্থ হলো আমরা কাস্টমারদের কাছ থেকে যে অ্যাডভান্স টাকা নিছি, তাদেরকে সেবা প্রোভাইড করছি বা সেবা সরবরাহ করছি বা সেবা দিয়েছি। প্রোভাইড সার্ভিস ফর কাস্টমার হু পেইড ক্যাশ ইন অ্যাডভান্স 18,000। তার মানে আমরা কাস্টমারদের কাছ থেকে আনআর্ন সার্ভিস রেভিনিউ 25,000 টাকা ছিল, সেখান থেকে 18,000 টাকার সেবা আমরা অলরেডি দিছি। তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ যেহেতু ব্যালেন্স আছে, এই আনআর্ন সার্ভিস রেভিনিউ থেকে আমাদের কমে যাবে 18,000 টাকা 25,000 থেকে। তাইলে আনআর্ন সার্ভিস রেভিনিউ জিনিসটা কি? এটা হলো একটা চলতি দায় বা দায় যদি কমে সেটা ডেবিট হবে। তার মানে এই 11 তারিখের ট্রানজ্যাকশনের সাথে এটার একটা সম্পর্ক আছে। আনআর্ন সার্ভিস রেভিনিউ যখন কমে যাবে, যেহেতু আমরা সেবা দিছি তাকে, তাহলে এটা আমার 18,000 টাকা পর্যন্ত আয় বাইরে যাবে, দায়টা কমে যাবে। সেজন্য এটার জন্য আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। আনআর্ন সার্ভিস রেভিনিউ কেন ডেবিট হবে? কারণ আমার এই দায়ের বিপক্ষে আমি তাকে 18,000 টাকার সার্ভিস দিছি, সেজন্য এটা কমে যাবে। আর দায় কমলে ডেবিট হয়, সেজন্য আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট। পাশাপাশি আমার আয় বাড়ছে, সেজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে দেখো, এই যে 11 তারিখে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট 18,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 18,000। কারণ কি? ওই দায়টা কমে গেছে, যেটা আমরা অ্যাডভান্স নিয়েছিলাম সেখান থেকে 18,000 টাকা পর্যন্ত সেবা দেওয়াতে আমার যে দায়বদ্ধতা সেটা কিছুটা কমছে। দায় কমছে বলে ডেবিট হয়েছে, দায়ের বিপক্ষে আমার কিছু আয় সৃষ্টি হয়েছে, সেজন্য রেভিনিউটা ক্রেডিট হয়েছে। টু রেকর্ড আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্নড, অর্থাৎ অনুপার্জিত আয় উপার্জিত যেটা হয়েছে সেটা লিপিবদ্ধ হইল। এরপরের প্রশ্ন দেখো, 16 তারিখ বলছে পেইড স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট ফর সেলস ট্যাক্স কালেক্টেড ইন ডিসেম্বর 2019 টাকা 8,800। এটার অর্থ হলো স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট মানে হলো দেশের বা রাষ্ট্রের রাজস্ব বিভাগকে বলে। তো সেখানে পেইড করছে, কি পেইড করছে কোম্পানি? সেলস ট্যাক্সগুলো, যেগুলো ডিসেম্বরে কালেকশন করছিল। তাহলে আমরা সেলস ট্যাক্স কিন্তু কোম্পানির জন্য দায়। তাহলে সেলস ট্যাক্স যদি দায় যদি পরিশোধ করে, সেলস ট্যাক্স ডেবিট হয়ে যাবে। আর পেইড যেহেতু করছে, কোম্পানির কাছ থেকে নগদ টাকা চলে গেছে, সেজন্য ক্যাশ ক্রেডিট হবে। দেখো 16 তারিখে এই সেলস ট্যাক্স পেয়েবল ডেবিট, এটা দায়টা কমে গেছে বলে ডেবিট হয়ে গেছে। দায় কিন্তু বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। আর ক্যাশ ক্রেডিট হয়েছে কারণ কোম্পানি থেকে ক্যাশ টাকা চলে গেছে। টু রেকর্ড পেইড ইন সেলস ট্যাক্স পেয়েবল। এরপরের প্রশ্নটা 21 তারিখে বলছে সোল্ড 600 ইউনিট অফ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট অফ টাকা 50 পার ইউনিট প্লাস 20% সেলস ট্যাক্স। কোম্পানি নতুন একটি প্রোডাক্ট বিক্রি করবে, এখানে 600 ইউনিট বিক্রি করবে, 1 ইউনিটের দাম 50 টাকা করে, কিন্তু বিক্রি করবে কিছু অন ক্রেডিটে। অন ক্রেডিট মানে বাকিতে বিক্রি করবে, আবার তার সাথে সেলস ট্যাক্স প্লাস করতে হবে। আচ্ছা, বাকিতে যদি আমরা বিক্রি করি, আমরা জানি সবাই দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হয়, অর্থাৎ অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট হবে। পাশাপাশি 20% সেলস ট্যাক্স প্রয়োগ করে সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট হবে। তাহলে এটার জাবেদাটা হবে কি? জাবেদা হবে 21 তারিখ দিয়ে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, এই টাকাটা আমরা পরে লিখব। সেলস ক্রেডিট কীভাবে হবে? 600 ইউনিট, 1 ইউনিটের দাম 50 টাকা, তার মানে 600 গুণ 50-এ 30,000। তারপরে সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট হবে, কারণ সেলস ট্যাক্স পেয়েবলটা কোম্পানির দায়। তো সেটা 30,000-এর উপর 20%। দেখো, আমি কিন্তু এখানে দুইটা জিনিস বুঝেছিলাম। হুইচ ইনক্লুড হলে 110 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ, কিন্তু যদি বলে যে প্লাস 20% বা 10% প্লাস,
তাহলে কিন্তু যে বিক্রয়টা বের হবে গুণ করার পরে এই যে 600 ইউনিটের সাথে 50 দিয়ে গুণ করার পরে সেটা যেটা আসবে বিক্রয় সেটার উপর প্রয়োগ করতে হবে। তাহলে সেই হিসাবে 30,000 যেটা বের হয়েছে সেটা 20% সেলস ট্যাক্স বের হবে 36,000। তাহলে 30,000 সেলসের টাকা এবং সেলস ট্যাক্সের টাকা 6,000 দুটোটা মিলে আমরা দেনাদারকে ডেবিট করব, কারণ দেনাদার থেকে এই টাকা কালেকশন করব আমরা। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে 36,000। সেজন্য যখন প্লাস সেলস ট্যাক্স বলবে তখন কিন্তু দেনাদারের টাকাটা পরে লিখতে হবে। আর যদি ইনক্লুডিং সেলস বলে তুমি সরাসরি আগে লিখে ফেলতে পারবা দেনাদারের টাকাটা। টু রেকর্ড সেলস অন ক্রেডিট অ্যাকাউন্ট, অর্থাৎ দাঁড়ে বিক্রয় হিসাবভুক্ত হইল। এরপরের আমরা ট্রানজ্যাকশনটা দেখি। 25 তারিখ বলছে বড়োর টাকা 25,000 ফ্রম রূপালী ব্যাংক লিমিটেড অন এ 3 month 10% টাকা 25% নোট, অর্থাৎ কোম্পানি 25,000 টাকা রূপালী ব্যাংক থেকে ঋণ করছে। বড়োট করা মানে ধার করা বা ঋণ করছে। কিসের বিপক্ষে? এই ঋণের বিপক্ষে কী দিছে? একটা নোট মানে প্রদেয় বিল, নোটস পেয়েবল দিতে 10% প্রদেয় বিল দিছে 3 মাস মেয়াদি। তার মানে কোম্পানি ঋণ করে কী দিছে? প্রদেয় বিলের বিপক্ষে ঋণ করছে, অর্থাৎ একটা প্রদেয় বিলে তারা সাইন করছে। তো সেটার জন্য পরবর্তী পেজে আসলাম। 25 তারিখ দিলাম, কোম্পানি ঋণ করলে টাকা পায়, সেজন্য ক্যাশ ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট, এটার মতো যাবে আগেও করছি আমরা। টু রেকর্ড ক্যাশ বরোড এগেনস্ট নোটস পেয়েবল। এরপরের প্রশ্নটা হলো সর্বশেষ 30 তারিখ সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 22,000 হুইচ ইনক্লুডস 10% সেলস ট্যাক্স। সোল্ড মার্চেন্ডাইজ এটার সাথে এই 30 তারিখের সাথে এই 3 তারিখের সম্পর্ক, মানে 3 তারিখ যেরকম হুবহু 30 তারিখের ট্রানজ্যাকশনটা এরকম, শুধু টাকাটা ভিন্ন। অর্থাৎ সোল্ড করছে, বিক্রি করছে মার্চেন্ডাইজ মজুত পণ্য ক্যাশ নগদে টোটাল 32,000 হুইচ ইনক্লুডস 10% সেলস ট্যাক্স। তাহলে তুমি যদি 3 তারিখ বুঝো এটা একই, এ ধরনের যত জাবেদা সব একই। তাহলে ক্যাশ ডেবিট হবে, সেলস ক্রেডিট হবে, আর সেলস ট্যাক্স পেয়েবল ক্রেডিট হবে। টাকা বের করার সময় এই 22,000-এর সেলসের টাকা আলাদা বের করতে হবে, সেলস ট্যাক্সের টাকা আলাদা বের করতে হবে, কারণ এই 22,000-এর ভিতরে সেলসের টাকাও আছে, ট্যাক্সের টাকাও আছে। হুইচ ইনক্লুড বললে এটা খেয়াল করবা। তাহলে আমরা সেই টাকাটা ক্যাশ ডেবিট সরাসরি লিখে ফেলতে পারবো 22,000। সেলসের টাকা হবে, তুমি এই 22,000-কে 110 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 20,000। আর বিকল্প আরেকটা পদ্ধতি কি, সেলস ট্যাক্স পেয়েবলের টাকাটা আগে বের করে ফেলতে পারো। 22,000-কে 110 দিয়ে ভাগ করে 10 দিয়ে গুণ করলে সেলস ট্যাক্সের টাকা 2,000, ওই 22,000 থেকে ট্যাক্সের টাকা 2,000 মাইনাস করলেও কিন্তু একই টাকা বের হবে। অর্থাৎ যে কোনো একটা পদ্ধতি তুমি ফলো করতে পারবা। টু রেকর্ড সেলস ইন ক্যাশ হুইচ সেলস ট্যাক্স। চ্যাপ্টার 4-এর 2টা অঙ্ক তোমাদের করাইলাম, আশা করি তোমাদের ভালো লাগছে। এখন আমরা আরেকটা নতুন চ্যাপ্টারে যাব। তার আগে রিকোয়েস্ট করব, এই চ্যাপ্টারে যে আরও প্রয়োজনীয় ম্যাথগুলো আছে তোমাদের যদি লাগে মাত্র 100 টাকা দিয়ে একটা চ্যাপ্টার তোমরা নিতে পারবা, অর্থাৎ প্রতি চ্যাপ্টার 100 টাকা দিলেই তোমরা সবগুলো ম্যাথ পেয়ে যাবা। আর যদি তুমি এই 2টা ক্লাস থেকে তুমি মোটামুটি আয়ত্ত করে নিতে পারো তাহলে নেওয়ার দরকার নাই, বাসায় বসে প্র্যাকটিস করতে থাকবা। আমরা পরবর্তী চ্যাপ্টারে যাচ্ছি। পরবর্তী চ্যাপ্টার হলো চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6-এ 2টা পার্ট থাকে, একটা হলো অ্যাডমিশন নতুন অংশীদার গ্রহণ, আর একটা হলো রিটায়ারমেন্ট অংশীদারদের অবসর গ্রহণ। অর্থাৎ পার্টনারশিপ অ্যাকাউন্টের যে চ্যাপ্টার সেটা হলো চ্যাপ্টার 6। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর ম্যাথ থাকবে, এবছরও থাকবে, হয় অ্যাডমিশন থেকে থাকবে না হয় রিটায়ারমেন্ট থেকে থাকবে। 14 নম্বরে থাকবে, 10 নম্বর সি পার্টে থাকবে, 4 নম্বর বি পার্টে থাকবে। ঠিক আছে, তো আমি অ্যাডমিশনের খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক আলোচনা করাই দিচ্ছি। 22 সালে মানে গত পরীক্ষায় অনার্সে অ্যাডমিশন থেকে আসে না, এবছর আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমি 2টা থেকে আলোচনা করাই দিব, ভাগ্য ভালো হলে হয়তো 2টা থেকে পেয়ে যেতে পারো, অথবা একটা থেকে অবশ্যই তোমরা পাবা। তো চ্যাপ্টার 6 যেটা সেটা হলো পার্টনারশিপ অ্যাকাউন্ট অ্যাডমিশনের অঙ্ক। আমরা সেকেন্ড ইয়ার বিবি অনার্সে 21 সালে যে প্রশ্নটা ছিল সেটা তোমাকে আমরা বুঝাই দিচ্ছি, খেয়াল করে একটু। এ বি অ্যান্ড সি আর পার্টনার ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2:1। অর্থাৎ এ বি এবং সি 3 জন অংশীদার একটি কারবারের, তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত হলো 3:2:1। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31 ডিসেম্বর 2021 ইজ গিভেন বিলো। অর্থাৎ তাদের ব্যালেন্স শিট 31 ডিসেম্বর 2021 সালের নিচে দেওয়া হলো। ব্যালেন্স শিটে বাম পাশে অ্যাসেটসগুলো দেওয়া আছে, ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সবগুলো যোগ করে 11 লাখ সম্পদ দেখাচ্ছে। ডান পাশে লাইবিলিটিস, জেনারেল রিজার্ভ আছে 20,000, অ্যাকাউন্টস পেয়েবল 30,000,
ক্যাপিটালের মধ্যে এ 5,70,000, বি 3,20,000, সি 1,60,000, টোটাল ক্যাপিটাল তিনজনের 10,50,000 এবং লাইবিলিটিসগুলো যোগ করে 11 লাখ টাকা টোটাল। এরপরে নিচে কিছু ইনফরমেশন আছে দেখো। দ্য এগ্রিড টু অ্যাডমিট ডি ইনটু পার্টনারশিপ অ্যান্ড গিভ হিম 1/10 শেয়ার অন দ্য ফলোইং টার্মস। এটার অর্থ হলো তারা দেমানি তারা বলতে এখানে এ বি সিকে বুঝাচ্ছে। এগ্রিড রাজি হলো, টু অ্যাডমিট নিতে, মানে তারা নতুন একজন অংশীদার নিবে যার নাম হলো ডি, ইন্টু পার্টনারশিপ তাদের পার্টনারশিপ ব্যবসায়, অ্যান্ড গিভ হিম 1/10 শেয়ার অন দ্য ফলোইং টার্মস, এবং তাকে কারবারের 10/1 শেয়ার দিবে, তবে নিম্নলিখিত শর্তে। ফলোইং টার্মস মানে নিচের এই শর্ত সাপেক্ষে। শর্তগুলো কি কি? এ নাম্বারে বলছে দ্যাট ডি শুড ব্রিং ইন টাকা 30,000 এস গুডউইল অ্যান্ড টাকা 1,28,000 এস ক্যাপিটাল। ডিকে নতুন অংশীদার নিবে তারা, শর্ত হলো ডিকে সুনাম বাবদ 30,000 টাকা আনয়ন করতে হবে, ব্রিং ইন মানে আনয়ন করতে হবে, এবং ক্যাপিটাল বাবদ 1,28,000 টাকা আনয়ন করতে হবে। বি নাম্বার শর্তটা বলছে কি? দ্যাট মেশিনারি বি অ্যাপ্রিসিয়েটেড অ্যাট 12%, অর্থাৎ মেশিনারির ডেপ্রিসিয়েশন মানে অবশ্যই ধরতে হবে 12%। সি নাম্বারে বলছে দ্যাট ইনভেন্টরি বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, অর্থাৎ ইনভেন্টরি ডেপ্রিসিয়েটেড করতে হবে, অবশ্যই ধরতে হবে 10%। ডি নাম্বারে বলছে দ্যাট অ্যালাউন্স অফ 5% ইজ টু বি মেড অন অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ দেনাদারের উপর 5% অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করতে হবে। ইতে বলছে দ্যাট দ্য ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি ব্রট আপ টু টাকা 6,20,000, অর্থাৎ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যে ব্যালেন্স শিটে 4,80,000 আছে সেটাকে 6,20,000 টাকা করতে হবে, তার মানে এটা বাড়বে। তাহলে এখানে এই চুক্তি সাপেক্ষে বা এই শর্ত সাপেক্ষে তারা ডিকে কি করবে? নতুন অংশীদার নেবে। তাহলে এখন আমরা রিকোয়ারমেন্ট কি বলছে দেখো, মানে করণীয় কি? করণীয় তো বলছে পাস জার্নাল এন্ট্রি টু গিভ এফেক্ট to the above arrangement and prepare the capital account and balance sheet of the firm as newly constituted, অর্থাৎ উপরের লেনদেন সাপেক্ষে জাবেদা দাখিলা দাও এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে মূলধন হিসাব দেখাও এবং একটা নতুন ব্যালেন্স শিট তৈরি করো ডি সহ 4 জনকে নিয়ে। তাহলে প্রথমে জাবেদা করতে বলছে, ঠিক আছে? তো জাবেদা করার আগে আমি বেসিক কিছু কথা বলি। জাবেদা করার সময় প্রথমে যেটা করবা সেটা হলো পুরাতন যে ব্যালেন্স শিট থাকে সেখান থেকে 3টা জিনিস আগে মূলধনে ট্রান্সফার করে নিতে হবে। তার মধ্যে জেনারেল রিজার্ভ থাকতে পারে, প্রফিটের অংশ থাকতে পারে, লসের অংশ থাকতে পারে। তো জেনারেল রিজার্ভ বা প্রফিটের অংশ ট্রান্সফার করার নিয়ম হলো জেনারেল রিজার্ভ বা প্রফিট যেহেতু দায়ের দিকে থাকে, জেনারেল রিজার্ভ ডেবিট করতে হবে আর মূলধনগুলো ক্রেডিট করব পুরাতনদের সাথে। ঠিক একইভাবে প্রফিটের থাকলেও প্রফিটটাকে ডেবিট করে মূলধন ক্রেডিট, আর যদি লস থাকে উল্টা, তখন কিন্তু ক্যাপিটালগুলো ডেবিট, প্রফিট ক্রেডিট করতে হবে। তাহলে এখানে জেনারেল রিজার্ভ আছে, প্রথমে আমরা জেনারেল রিজার্ভটাকে ভাগ করব। তো পরবর্তী পেজে জাবেদার একটা ঘর রেডি করলাম, খেয়াল করো এ বি এন্ড সি জার্নাল এন্ট্রি, জাবেদার ঘর সবাই জানো। তো আমি কি বলছিলাম, ব্যালেন্স শিটের মধ্যে জেনারেল রিজার্ভ, প্রফিট এবং লস এগুলোর ব্যালেন্স থাকলে ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রশ্নে ব্যালেন্স শিটের দায়ের দিকে জেনারেল রিজার্ভ আছে 20,000, প্রথমে সেই জেনারেল রিজার্ভটাকে আমরা ট্রান্সফার করব মূলধনে। তো সেজন্য জেনারেল রিজার্ভ ডেবিট হবে আর মূলধন ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে? জেনারেল রিজার্ভ যেহেতু দায়টা যখন ট্রান্সফার হবে, দায় তো নর্মালি ক্রেডিট হয়, সেজন্য এটা কিন্তু ডেবিট হয়ে যায়। আর মূলধনে ট্রান্সফার হয়ে যেহেতু মূলধন বাড়ে, সেজন্য মূলধনগুলো ক্রেডিট হয়। তো জেনারেল রিজার্ভ 20,000 টাকা তাদের এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল ট্রান্সফার করব। এখন কি অনুপাতে? প্রশ্নের ভিতরে অনুপাত দেওয়া আছে দেখো, 3:2:1। তাহলে 3:1 এর যোগফল কত? 6। তার মানে এখানে 3 যেটা সেটা এর জন্য, 2 যেটা সেটা বি এর জন্য, 1 যেটা সেটা সি এর জন্য। তার মানে অনুপাতের যোগফল 6/3 এ, 6/2 বি, 6/1 সি। তার মানে এই 20,000 টাকার 6/3 পাবে কে? এ, 6/2 পাবে বি, 6/1 পাবে সি। তো এখানে সে কাজটাই করছে, টাকাটা এভাবে ভাগ করছে। 20,000কে 6 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে গুণ করবা,
দেখবা 9999 সামথিং আসবে, 10,000 করে দিতে পারবা। দশমিকের পরে 5-এর উপরে থাকলে 1 যোগ করে দিতে পারবা। আবার 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 6,667, আবার 20,000কে 6 দিয়ে ভাগ করে এ দিয়ে গুণ করলে সি এর ঘরে 3,333। টু রেকর্ড ট্রান্সফার জেনারেল রিজার্ভ টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ব্যালেন্স শিটের তোমার আইটেমটা দেওয়ার পরে ব্যালেন্স শিটের যে মানে দফাটা আছে সেগুলো ভাগ করার পরে তার মধ্যে খেয়াল রাখবা 3টা দফা, জেনারেল রিজার্ভ, প্রফিট, লস ভাগ করে দেওয়ার পরে সমন্বয়গুলোকে তুমি খেয়াল করবা। এখন সমন্বয়ের ক্ষেত্রে তোমার এখানে এটার সিরিয়ালও মেনটেন করতে পারো, তুমি এ জাবেদা, বি জাবেদা, সি জাবেদা, ডি জাবেদা, অথবা এখানে একটা নিয়ম হলো তুমি আরেকটা যে সম্পদ এবং দায়গুলোকে আগে হিসাব করে পুনর্মূল্যায়ন করে তারপর অন্যগুলো ধরতে পারো। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হলো সম্পদ এবং দায়গুলোকে আগে বিবেচনা করি, তারপরে আমরা অন্যান্যগুলো দেখব। তো বি নাম্বারে কি বলছে দেখো, দ্যাট মেশিনারি বি ডেপ্রিসিয়েটেড এট 12%। ডেপ্রিসিয়েটেড মানে অবশ্যই কোনো সম্পদের যদি অবশ্যই ধরে ওই সম্পদটা কমে যায়, আর কোনো সম্পদ কমলে সে সম্পদ ক্রেডিট হয়, বিপরীতে রিভ্যালুয়েশন ডেবিট করতে হয়। সম্পদের পুনর্মূল্যায়নের ক্ষেত্রে রিভ্যালুয়েশন দিয়ে কভার করতে হবে। সম্পদ যদি বাড়ে সম্পদ ডেবিট হবে, রিভ্যালুয়েশন ক্রেডিট হবে, আর যদি সম্পদ কমে ওই সম্পদ ক্রেডিট হবে, বিপরীতে রিভ্যালুয়েশন ডেবিট হবে। তার মানে এখানে মেশিনারির উপরে যে অবশ্যই ধরছে 12%, এই যে মেশিনারি 70,000-এর 12% অবশ্যই ধরলে মেশিনারি কমবে, সেজন্য মেশিনারি ক্রেডিট হবে। ইনভেন্টরির অবশ্যই ধরছে 10%, তো ইনভেন্টরি 2,90,000-এর 10% ইনভেন্টরি কমবে, ইনভেন্টরি ক্রেডিট হবে। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবলের উপরে 5% সঞ্চিতি, অ্যাকাউন্টস রিসিভেবল কমবে, অ্যাকাউন্টস রিসিভেবল বা অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট হবে। তো ডেবিট হবে কি? ডেবিট হবে এর বিপরীতে রিভ্যালুয়েশন। তো সেই জাবেদাটাই আমরা আগে দিচ্ছি। দেখো, জেনারেল রিজার্ভ ভাগ করার পরে আমরা রিভ্যালুয়েশন ডেবিট এটাতে খেয়াল করো, তোমরা এটাতে খেয়াল করিও না, ঠিক আছে? আমি সিরিয়ালি সম্পদ যেটা আগে মানে যেগুলো কমছে সেটার হিসাব দিচ্ছি। তো রিভ্যালুয়েশন ডেবিট হবে মেশিনারি ক্রেডিট, ইনভেন্টরি ক্রেডিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। কারণ মেশিনারির উপর অবশ্যই দত্ত বলছে সেজন্য কমছে, ইনভেন্টরির অবশ্যই দত্ত বলছে কমছে, আর দেনাদারের উপরে দত্ত বলছে। তো সেই হিসাবে আমরা মেশিনারির উপরে পার্সেন্ট হিসাবে যদি চার্জ করি যে মেশিনারি আছে কত 70,000, 70,000-এর 12% করে দেখো, এই টাকাটা পাবা। 70,000-এর 12% করলে 8,400, আর ইনভেন্টরি 2,90,000, তার 10% 29,000। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল কত ছিল 2,52,000, এটার উপরে 5% যদি চার্জ করো 2,52,000-এর উপর, তাহলে 12,600 আসবে অ্যালাউন্স ফর ব্যাড ডেট। টু রেকর্ড অ্যাসেটস আর ডিক্রিজ, অর্থাৎ যতগুলো সম্পদ কমছে সবগুলোকে ক্রেডিট করে বিপরীতে রিভ্যালুয়েশনকে ডেবিট করলাম। এরপরে আমরা বি সি ডি 3টা করছি না, এখন বি সি ডি 3টার দ্বারাই সম্পদ কমছে বলে কিন্তু একসাথে করতে পারছি। এবার আসো ইটা কেন করে না, কারণ ইটাতে সম্পদ বাড়ছে বরঞ্চ কমে নাই। বলছে কি দেখো, দ্যাট দ্য ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি ব্রড আপ টু টাকা 6,20,000, মানে 6,20,000 টাকায় উন্নীত করতে বলছে। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 4,80,000 আছে আগে, সেটাকে যদি 6,20,000 হয় বাড়িয়ে, তাহলে কত টাকা বাড়ছে? 6,20,000 এবং 4,80,000 যে পার্থক্য, যেতটুকু বাড়ছে ততটুকুর জন্য সম্পদ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যেটা সেটা ডেবিট করতে হবে, কারণ আমরা সবাই জানি সম্পদ বাড়লে ডেবিট হয়। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট হবে, ভালো কথা। কত হবে? 6,20,000 এবং 4,80,000 পার্থক্য। আর ক্রেডিট কি হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট হতে, অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দিয়েই আমাকে কভার করতে হবে। সেক্ষেত্রে দেখো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট 1,40,000, রিভ্যালুয়েশন ক্রেডিট 1,40,000। তো 1,40,000 এটা কীভাবে আসলো আবার খেয়াল করো, আমাদের 6,20,000 এবং ব্যালেন্স শিটে যে আগে থেকে ছিল 4,80,000, এই দুটার পার্থক্য। আশা করি বুঝতে পারছো। এটার ব্যাখ্যা দিবা, টু রেকর্ড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইনক্রিজ। এখন তুমি দেখো, এই যে সম্পদ বাড়া এবং কমা, অর্থাৎ একবার রিভ্যালুয়েশন ক্রেডিট হয়েছে 1,40,000, আর একবার রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে 50,000। এই যে রিভ্যালুয়েশনের একটা পার্থক্য হয়েছে না, এই রিভ্যালুয়েশনের পার্থক্যকে হয় প্রফিট বলে, না হয় লস বলে। এখন প্রশ্ন হলো, স্যার কখন প্রফিট হয় কখন লস হয়? যদি দেখো তোমার রিভ্যালুয়েশনের ক্রেডিটের যোগফলটা বড়, মানে যেটা ক্রেডিট হয়েছে সেই রিভ্যালুয়েশন বড়, তাহলে বুঝবা প্রফিট। আর যদি ডেবিটেরটা বড় হয় সেক্ষেত্রে লস। তাহলে আমাদের এই অঙ্কের রিভ্যালুয়েশনের ক্রেডিটের যোগফল 1,40,000 আর ডেবিটের রিভ্যালুয়েশন 50, তার মানে ক্রেডিট বড়
সুতরাং যে পার্থক্য 1,40,000 থেকে 50,000 যে পার্থক্য 90,000 সেটা অবশ্যই প্রফিট। এই রিভ্যালুয়েশনের প্রফিট যেটা সৃষ্টি হবে সেটার একটা জাবেদা দিতে হবে, সেটা হলো রিভ্যালুয়েশন ডেবিট 90,000, আর প্রফিটের রিভ্যালুয়েশনের যে প্রফিট হয়েছে সে টাকা পুরাতন অংশীদারদেরকে দিয়ে দিতে হবে। সেজন্য পুরাতন অংশীদারদের মূলধনগুলো ক্রেডিট হবে, এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল। এখন এই যে আমরা ভাগ করে দিব সেটার অনুপাত কত, সেটার অনুপাত কিন্তু প্রশ্নে দেয়া আছে 3-2-1, অর্থাৎ জেনারেল রিজার্ভ যেভাবে ভাগ করছিলা সেভাবে ভাগ করবা। তো 90,000কে 3-2-1 যোগফল 6/3 এ পাবে, 6/2 বি পাবে, 6/1 সি পাবে। অর্থাৎ 90,000কে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে এর টাকা 45,000, 2 দিয়ে গুণ করলে বি এর টাকা 30,000 এবং 1 দিয়ে গুণ করলে 15,000 টাকা সি এর টাকা। টু রেকর্ড প্রফিট অন রিভ্যালুয়েশন ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল। এখন কোনো কারণে যদি লস হইতো তাহলে জাবেদা উল্টে যাইতো, মানে ক্যাপিটালগুলো ডেবিট হয়ে যাইতো, তখন রিভ্যালুয়েশন ক্রেডিট হয়ে যাইতো। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো আমাদের তাহলে বি সি ডি ই এই 4টা ইনফরমেশনের বা এই 4টার জার্নাল আমরা দিয়ে দিলাম। এখন এ নাম্বারটা বাকি আছে, মনোযোগ দিয়ে খেয়াল করবা। এ নাম্বারটাতে আমি যাচ্ছি, এ নাম্বারে বলছে কি দেখো, দ্যাট ডি শুড ব্রিং ইন টাকা 30,000 এস গুডউইল অ্যান্ড টাকা 1,28,000 এস ইস ক্যাপিটাল। এটার অর্থ হলো এই যে ডিকে তারা নতুন অংশীদার হিসাবে নিবে, তারা একটা শর্ত জুড়ে দিছে যে ডিকে সুনাম বাবদ 30,000 টাকা আনতে হবে, ব্রিং মানে আনয়ন করতে হবে, এবং মূলধন বাবদ 1,28,000 টাকা আনতে হবে। তাইলে এই দুইটা টাকা যেহেতু ব্যবসায় আসছে, দুইটা টাকার জন্য ক্যাশ বাড়ছে, সেজন্য ক্যাশ ডেবিট হবে। ঠিক আছে, এটা চাইলে তুমি একসাথে জাবেদা দিতে পারো অথবা আলাদা আলাদা দিতে পারো। ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট হবে 30,000 আর ক্যাপিটাল ক্রেডিট 30,000। আর যদি আলাদা আলাদা দাও, ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট 30,000, আবার ক্যাশ ডেবিট ডিস ক্যাপিটাল ক্রেডিট 1,28,000। তাহলে আমরা দুইটা একসাথেও দিতে পারবো জাবেদা, আলাদা আলাদাও দিতে পারবো। এখানে আলাদাভাবে দিচ্ছে আমরা ক্যাশ ডেবিট ডিস ক্যাপিটাল ক্রেডিট, ওই যে 1,28,000 টু রেকর্ড ক্যাশ ব্রিঙ্গিং অ্যাজ ক্যাপিটাল বাই ডি। এরপরে যেটা প্রিমিয়াম সেটার জন্য পরবর্তী পেজে আসলাম, ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট 30,000 আলাদা। অর্থাৎ এই দুইটা জাবেদাকে মানে ক্যাপিটালের টাকা এবং গুডউইলের টাকা যে আনয়ন করছে একসাথেও দিতে পারো, আলাদা আলাদাও দিতে পারো। দেওয়ার পরে নতুন অংশীদার সুনাম বাবদ কোনো টাকা আনলে সে টাকা পুরাতন অংশীদারদের মধ্যে সাথে সাথে ভাগ করে দিতে হবে। তো সেটা ভাগ করে দেওয়ার নিয়ম হলো এই প্রিমিয়াম ফর গুডউইল টাকাটাই যেহেতু ভাগ করে দিব, এখন এই ক্রেডিট যেটা সেটা ডেবিট হয়ে যাবে। প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, পুরাতন অংশীদার এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল ক্রেডিট হবে। এখন ভাগ হবে কত, তাদের স্যাক্রিফাইস রেশিও। যদি নিউ রেশিও থাকে স্যাক্রিফাইস রেশিও বের করতে হবে, আর যদি নিউ রেশিও না থাকে ওল্ড রেশিওটাকে স্যাক্রিফাইস রেশিও ধরে ভাগ করে দিব। তাহলে 30,000 টাকা আমাদের ওল্ড রেশিও ছিল প্রশ্নে 3:1, মানে 6/3, 6/2, 6/1। এটাই স্যাক্রিফাইস রেশিও ধরে আমরা ভাগ করে দিলাম। 30,000কে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে 15,000, আবার 2 দিয়ে গুণ করলে 10,000, 1 দিয়ে গুণ করলে 5,000 টাকা। টু রেকর্ড গুডউইল ডিস্ট্রিবিউটেড অল পার্টনার্স ইন স্যাক্রিফাইস রেশিও। এরপরে আমাদের জাবেদার সব শেষ। এখন আমাদেরকে কি করতে বলছে আমরা যদি দেখি, প্রশ্নে বলছে প্রিপেয়ার পাস জার্নাল এন্ট্রি দিলাম, প্রিপেয়ার দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন আমরা একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট খতিয়ান করব। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাম পাশে ডেবিট ডান পাশে ক্রেডিট দিলাম। দেওয়ার পরে সবার আগে ব্যালেন্স বিডিটা লিখতে হয়। ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্যাপিটাল মানে মূলধন, মূলধন মানে দায় বা মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বর ব্যালেন্স সবসময় ক্রেডিট দিকে বসে, তো সেজন্য ব্যালেন্স বিডি ক্রেডিট দিকে হবে। এখন টাকাটা কোত্থেকে আসবে, সেটা হলো তাদের শুরুতে মানে তাদের পুরাতন 3 জনের প্রশ্নের মধ্যে ব্যালেন্স শিটের মধ্যে যে ক্যাপিটাল আছে, এর 5,70,000, বি এর 3,20,000, সি এর 1,60,000, এগুলো হলো ব্যালেন্স বিডি। ঠিক আছে, ব্যালেন্স বিডি দেখে দেখে ওই যে প্রশ্নের ব্যালেন্স শিট আছে পুরাতন ব্যালেন্স শিট সেখান থেকে বসাই দিলাম। এখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তুমি একদম সহজভাবে করতে পারবা, খতিয়ান যেভাবে করো জাবেদা থেকে। অর্থাৎ জাবেদার মধ্যে যেখানে যেখানে তোমার ক্যাপিটাল আছে, আমরা যদি প্রথম থেকে জাবেদা দেখি, দেখো একদম প্রথম জাবেদায় জেনারেল রিজার্ভ ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট। তার মানে এর ক্যাপিটালের ক্রেডিট দিকে 10,000 বসাবো, বি এর ক্যাপিটালের ক্রেডিট দিকে 6,667 বসাবো, সি এর ক্যাপিটালের ক্রেডিট দিকে 3,333 বসাবো। তবে নাম দিব কি, জেনারেল রিজার্ভ। ঠিক আছে,
তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টগুলোর ক্রেডিট দিকে জেনারেল রিজার্ভ লিখে জাবেদা থেকে টাকাগুলো দেখে দেখে বসাই দেব। এরপরের জাবেদা দেখব আমরা 2 নম্বর জাবেদায় কোনো ক্যাপিটাল নাই, সেজন্য এটা থেকে ক্যাপিটালে কিছু যাবে না। 3 নম্বর জাবেদায় কোনো ক্যাপিটাল নাই, সেজন্য 3 নম্বর জাবেদা থেকেও যাবে না। 4 নম্বর জাবেদায় আমাদের ক্যাপিটাল আছে, রিভ্যালুয়েশন ডেবিট, এ ক্রেডিট, বি ক্রেডিট, সি ক্রেডিট। তার মানে এর ক্রেডিট দিকে 45,000 বসাবো, বি এর ক্রেডিট দিকে 30,000 এবং সি এর ক্রেডিটে ক্যাপিটালের 15,000 বসাবো। তবে নাম দিব রিভ্যালুয়েশন। দেখো রিভ্যালুয়েশন দিয়ে 45,000, 30,000, 15,000 বসাইছে। এরপরে জাবেদা আমরা যদি দেখি ক্যাশ ডেবিট, ডিস ক্যাপিটাল ক্রেডিট। তার মানে ডি এর ঘরে ক্রেডিট দিকে 1,28,000 বসাবো, কিন্তু নাম দিব কি ক্যাশ। তাহলে আমরা দিলাম ক্যাশ, এই ডি এর ঘরে বসাই দিলাম 1,28,000। এরপরে আসে দেখো ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। এটার সাথে তো কোনো ক্যাপিটাল নাই, এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে কোনো প্রভাব পড়বে না। শেষের জাবেদাটা প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, এ বি সি ক্রেডিট। তার মানে এর ক্রেডিট দিকে 15,000 বসাবো, বি এর ক্রেডিট দিকে 10,000 বসাবো, সি এর ক্রেডিট দিকে 5,000 বসাবো, নাম দিব বিপরীতটা প্রিমিয়াম ফর গুডউইল। এই প্রিমিয়াম ফর গুডউইল লিখে 15,000, 10,000, 5,000 বসাই দিলাম। এখন আমার কাজ হবে যোগ করে ব্যালেন্স বের করা, ব্যালেন্স সিডি বা ক্লোজিং ক্যাপিটাল বের করা। তো যেদিকে বড় সেদিকে আগে যোগ করতে হয়। ডেবিটে কোনো টাকাই নেই, সেজন্য ক্রেডিটের এর সব যোগ করলাম। 5,70,000, 10,000, 45,000, 15,000, 6,40,000 উভয় দিকে বসাই দেব। যেটা পার্থক্য আসবে বা ঘাটতি আসবে সেটাই ব্যালেন্স সিডি 6,40,000। একইভাবে বিয়ের সব যোগ করলাম 3,66,667 উভয় দিকে বসাই দিব। বসাই দেওয়ার পরে যে ডেবিটে যেহেতু কিছু নাই সেটা ব্যালেন্স সিডি লিখে বসাই দেব। সি এরটাও যোগ করে 1,83,333 উভয় দিকে বসাই দেব এবং পার্থক্যটা সিডি দেব। আর ডি এরও 1,28,000 সেটাও উভয় দিকে বসিয়ে ব্যালেন্স সিডি করে নেব। তাহলে আমরা ক্লোজিং ক্যাপিটাল পেয়ে গেলাম। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করলাম, জার্নাল করলাম। এখন দেখব কি করতে বলছে। আর বলছে একটা ব্যালেন্স শিট তৈরি করতে নিউলি কনস্টিটিউটের জন্য, অর্থাৎ তাদের এ বি সি এবং ডি সহ 4 জনকে নিয়ে একটা ব্যালেন্স শিট করব। তো আমরা পরবর্তী পেজে আসলাম, নিউ ব্যালেন্স শিটের একটা ঘর করলাম, বাম পাশে অ্যাসেটস, ডান পাশে লায়াবিলিটিস লিখলাম। খেয়াল রাখবা এই ব্যালেন্স শিট তৈরি করার সময় তোমাকে ওল্ড ব্যালেন্স শিট সহযোগিতা নিতে হবে। ওল্ড ব্যালেন্স শিটের প্রত্যেকটা দফা এখানে বসবে। ওল্ড ব্যালেন্স শিটের অ্যাসেটসের সম্পদ বাড়লে যোগ হবে, আর যদি কমে সেটা মাইনাস করবে, জাস্ট এতটুকু। আর নতুন কোনো সম্পদ সৃষ্টি হলে সেটা বসাই দেবা। তাহলে আমরা প্রথমে অ্যাসেটসের পাশে যাই। প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমে ক্যাশ ইন হ্যান্ড আছে 8,000। এই ক্যাশ ইন হ্যান্ড 8,000-এর সাথে নতুনভাবে ক্যাশ ডেবিট হয়েছিল 30,000, বাড়ছিল ডি যেহেতু 30,000 আনছে গুডউইল বাবদ সেটা যোগ হবে, এবং ক্যাপিটাল বাবদ 1,28,000 আনছে সেটা যোগ হবে। ঠিক আছে, তাহলে এই 8,000 পুরাতন ব্যালেন্স শিটের সাথে এই 30,000 এবং 1,28,000 যে ক্যাশ টাকা আনছে সেগুলো যোগ হয়েছে। তাছাড়া সেগুলো আমরা জার্নালের মধ্যেও কিন্তু দিছিলাম। দেখো এই জার্নালের মধ্যে ক্যাশ 1,28,000 এটা যোগ করছি, যেটা ক্যাশ ডেবিট হয়েছিল। তাছাড়া আমাদের আরেকটা ক্যাশ ডেবিট হয়েছিল 30,000। তার মানে ওই ডি যে নগদ টাকা আনছে ক্যাশের সাথে সেগুলো যোগ হয় 1,66,000। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল। দেখো প্রশ্নের মধ্যে অ্যাকাউন্টস রিসিভেবল আছে কত, 2,52,000, অর্থাৎ পুরাতন ব্যালেন্স শিটটার তোমার অবশ্যই লাগবে। অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে আমরা এই যে 5% যেটা অ্যালাউন্স ধরছি সঞ্চিতি সেটা মাইনাস করব। তাহলে 2,52,000 টাকার 5% 12,600, সেটা বিয়োগ করলে নতুন ব্যালেন্স শিটে 2,39,400 টাকা। ঠিক ইনভেন্টরির 2,90,000টার 10% ডেপ্রিসিয়েশন ধরছিলাম। আমাদের মূল প্রশ্নে ইনভেন্টরি আছে দেখো 2,90,000, সেটার উপর যেহেতু অবশ্যই ধরছি 10%, 2,90,000-এর 10% 29, সেটা মাইনাস করব 2,61,000। একইভাবে মেশিনের 70,000-এর অবশ্যই পাইছিলাম 8,400, সেটা মাইনাস করলে 61,600। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কিন্তু 6,20,000 করতে বলছে, সেজন্য এটা বাড়ছিল। বাড়ছে বলে সেটা ইনক্রিজ নামে যোগ দিব, অর্থাৎ যেটা বাড়ছে সেটা যোগ, যেগুলো কমছে সেগুলো বিয়োগ, টোটাল 6,20,000। আবার সব অ্যাসেট যোগ করলে 13,48,000 অ্যাসেটসের যোগফল। এখন আমরা দেখব লাইবিলিটিস, মিলে যাইতে হবে। যদি না মিলে তাহলে বুঝতে হবে পুরাতন ব্যালেন্স শিট, মানে পুরাতন যেটা প্রশ্নে ব্যালেন্স শিট আছে সেটাতে কোথাও ভুল আছে। তো আমরা প্রশ্নের মধ্যে যাই। প্রশ্নে লাইবিলিটিসের মধ্যে দেখো এই জেনারেল রিজার্ভ কিন্তু আমরা ভাগ করে দিছি জাবেদার সময়। এই জেনারেল রিজার্ভটা ট্রান্সফার করছি কোথায়, মূলধনে। তার মানে এগুলো মূলধনের ভিতরে চলে গেছে, এটা আসবে না। অ্যাকাউন্টস পেয়েবল 30,000, এটা তো ইনটেক অবস্থায় আছে, এটা কিছু চেঞ্জ করে নেই। যেটা চেঞ্জ করে নেই সেটা ইনটেক অবস্থায় বসে যাবে অ্যাকাউন্টস পেয়েবল।
এরপরে যে ক্যাপিটাল দেখতে পাচ্ছ, এই ক্যাপিটাল কিন্তু প্রশ্নের ক্যাপিটালগুলো হবে না। এই ক্যাপিটাল হলো তুমি যে ক্যাপিটাল অ্যাকাউন্ট করছো, দেখো কিছুক্ষণ আগে এই যে ব্যালেন্স শিট বের করছো না, 6,40,000, বি 3,66,667, সি 1,83,333, ডি 1,28,000, এগুলোই বসবে ক্যাপিটাল দিয়ে। ঠিক আছে, ক্যাপিটাল দিয়ে 6,40,000, বি 3,66,667, সি 1,83,333, ডি 1,28,000, এইগুলা ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে আসবে। সব যোগ করলে 13,18,000, এই 30,000 যোগ করলে 13,48,000, অর্থাৎ সম্পদের সাথে লাইবিলিটিসের অ্যাসেটস আর লাইবিলিটিস মিলে যাবে। এটা গেল অ্যাডমিশনের অঙ্ক। অ্যাডমিশনের অঙ্কে তোমরা যদি আরও কিছু ইম্পর্টেন্ট সাজেশন আমার কাছে আছে, সেগুলো সহ নিতে চাও, মাত্র 100 টাকা দিয়ে এই চ্যাপ্টারটা পুরাই নিতে পারবা। এখন আমরা এই চ্যাপ্টারের আরেকটা রিটায়ারমেন্টের যে চ্যাপ্টার অংশ আছে, সেখান থেকে একটা অঙ্ক দেখাবো চ্যাপ্টার 6-এর, যেটা গত পরীক্ষা আসছিল, লাস্ট যে অনার্সের পরীক্ষা হয়েছিল 2022-এ আসছিল, বিবি অনার্স সেকেন্ড ইয়ার 2022, এটা রিটায়ারমেন্টের একটা অংশ। এই অঙ্কটা দেখলেও তোমরা রিটায়ারমেন্টে মোটামুটি আয়ত্তে নিয়ে আসতে পারবা। খেয়াল করো একটু সবাই, প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। এ, বি অ্যান্ড সি আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইকুয়ালি, অর্থাৎ এ, বি এবং সি একটি অংশীদারি ব্যবসায় 3 জন অংশীদার, তারা লাভ লোকসান সমানভাবে ইকুয়ালি বন্টন করে। অন January 1, 2023, a returned when the firm balance sheet was as under, অর্থাৎ 1 জানুয়ারি 2023 সালে এ অবসরে যাবে। অবসরে যাওয়ার সময় তাদের মানে এ রিটায়ারমেন্টে যাওয়ার সময় তাদের ব্যালেন্স শিটের চিত্রটা নিচে দিছে। বাম পাশে অ্যাসেটসগুলো দেওয়া আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,50,000, ইনভেন্টরি 1,20,000, অ্যাকাউন্টস রিসিভেবল 65,000, ইনভেস্টমেন্ট 80,000, ক্যাশ 1,15,000। তাহলে এখানে যোগফল দেখাচ্ছে 4 লাখ। খেয়াল করো, আসলে 2,50,000, 1,20,000, 65,000, 80,000, 1,15,000 যোগ করলে তো তুমি যোগ করে দেখবা এখানে ঠিক আছে নাকি। দেখলা এখানে ঠিক নাই, এখানে যোগফল আরও অনেক বেশি হবে। লাইবিলিটিসের পাশে ক্যাপিটাল দেওয়া আছে 1,50,000, বি 1,00,000, সি 80,000, অ্যাকাউন্টস পেবল 70,000। আবার 1,50,000, 1,00,000, 2,50,000, 80 এবং 70 1.5 লাখ, 2.5 লাখ, 1.5 লাখে 4 লাখ, এটা ঠিক আছে। কিন্তু সম্পদ ঠিক নাই, সম্পদ সবগুলো যোগ করলে 6,30,000। তাহলে এই ব্যালেন্স শিটের মধ্যে প্রশ্নের ভিতরে যে পরিমাণ টাকা পার্থক্য আছে, সেই পরিমাণ টাকা তোমাকে নতুন ব্যালেন্স শিট করার সময়ও পার্থক্য সৃষ্টি হবে। সেটা আমরা যখন সমাধান করব সেটা নিয়ে আরও ডিটেলস কথা বলবো। এটার ব্যতিক্রম অংশ হলো এটা, মানে লাইবিলিটিসের পাশে যত টাকা কম আছে, এখানে দেখা যাচ্ছে এগুলো যোগ করলে সব 6,30,000 হবে, আসলে যোগফল 4 লাখ দেখাচ্ছে। লাইবিলিটিস 4 লাখ ঠিক আছে, লাইবিলিটিসের পাশে যে আরও 2,30,000, সেই 2,30,000 তোমার ব্যালেন্স শিট যখন করতে বলবে সেখানে কিন্তু পার্থক্য আসবে। আর যদি পার্থক্য না আসে তাহলে কিন্তু ভুল হবে। সবসময় ব্যালেন্স শিট যে মিলে যাবে এমন না। হ্যাঁ, ব্যালেন্স শিট যদি এখানে প্রশ্নে ঠিক থাকে তাহলে মিলবে, যদি প্রশ্নে ব্যালেন্স শিটের মধ্যে ঘাটতি থাকে সেই ঘাটতি সমাধানের শেষে যে ব্যালেন্স শিট করব সেখানেও অবশ্যই আসবে এবং মিলে যাবে ওই ঘাটতিটা। এরপরে কি বলছি আমরা দেখি, অ্যাকর্ডিং টু দ্য পার্টনারশিপ ডিড, অর্থাৎ অংশীদারি চুক্তি মতে, অ্যাসেটস আর এগ্রিড টু বি রিভ্যালুয়েট অন অ্যাস রিটায়ারমেন্ট অ্যাস আন্ডার। অংশীদারি চুক্তি মতে অ্যাস রিটায়ারমেন্টের সময় তারা নিম্নোক্ত সম্পদগুলো রিভ্যালুয়েট করবে, মানে পুনর্মূল্যায়ন করতে রাজি হলো চুক্তি অনুসারে। কি কি? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং তারা 3,20,000 ধরবে। তো আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,50,000, তার মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বাড়বে, তার মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট হবে যতটুকু বাড়বে, বিপরীতে রিভ্যালুয়েশন ক্রেডিট হবে ওই আগের মতোই। সম্পদ বাড়লে ওই সম্পদ ডেবিট হবে, বিপরীতে ক্রেডিট হবে। যদি সম্পদ কমে ওই সম্পদ ক্রেডিট হবে, বিপরীতে রিভ্যালুয়েশন ডেবিট হবে। এরপরে দেখো ইনভেন্টরি 90,500, তাহলে ইনভেন্টরি আছে কত? 1,20,000, তার মানে ইনভেন্টরিতে কমছে, তার মানে ইনভেন্টরি ক্রেডিট হবে, রিভ্যালুয়েশন ডেবিট করতে হবে। ইনভেস্টমেন্ট 95,000, ইনভেস্টমেন্ট আছে 80,000, এখানে 15,000 বাড়ছে, ইনভেস্টমেন্ট ডেবিট হবে, রিভ্যালুয়েশন ক্রেডিট হবে। গুডউইল কিন্তু এখানে নাই, দেখো এখানে গুডউইল সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এই গুডউইলটা নতুনভাবে সৃষ্টি হয়েছে, এই গুডউইলটা আমরা জাবেদাভুক্ত করব। এরপরে বলছে ইম্পর্টেন্ট কথাটা খেয়াল করো, এ অ্যাকসেপ্টেড দ্য ইনভেস্টমেন্ট অ্যাজ দেয়ার রিভ্যালুয়েট ফিগার in part payment of his dues and allow the remainder of his entitlement on capital account to be carried
to his loan account which was to continue with the new firm. এই লাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে বলছে এত রিটায়ারমেন্টে যাবে, তাই না? এখানে তিনজন অংশীদার এ বি সি, অবসরে যাবে কে? এ। তো এ বলছে মানে সে ইনভেস্টমেন্টটা অ্যাকসেপ্ট করবে, মানে গ্রহণ করবে কি হিসাবে? পার্ট পেমেন্ট হিসাবে। পার্ট পেমেন্ট বলতে সে যে চলে যাবে, চলে যাওয়ার সময় তার একটা প্রাপ্য থাকবে, তার একটা ডিউ থাকবে। সে টাকাটা ধরো আমি আনুমানিক হারে ধরলাম সেটা 2 লাখ টাকা। ওই 2 লাখ টাকার মধ্যে সে ইনভেস্টমেন্ট বাবদ 95,000 টাকা, রিভ্যালুয়েট ফিগার মানে পুনর্মূল্যায়নের যে ফিগার 95,000 টাকা নিল। মনে করো এর যদি প্রাপ্য হয় 2 লাখ টাকা, সে বলল সে 95,000 টাকার ইনভেস্টমেন্টটা নিয়ে নেবে। তাহলে আরও যে টাকা থাকবে সেটা হলো রিমাইন্ডার ফিগার, মানে অবশিষ্ট টাকা। সেটা কি করবে? অফিস এন্টাইটলমেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট টু বি ক্যারিড টু হিজ লোন অ্যাকাউন্ট, বাদ বাকি টাকা সে লোন আকারে এই ব্যবসায় রাখি দিবে নিউ ফার্মের মধ্যে। অর্থাৎ সে যেহেতু অবসরে চলে যাচ্ছে, তার টাকা আর মূলধন হিসাবে থাকবে না, থাকলে কী হিসাবে থাকতে পারবে? লোন আকারে। তার মানে সহজ কথা হলো সে যে টাকাটা চলে যাওয়ার সময় হিসাব করার পরে প্রাপ্য হবে বা তার যেটা ডিউ থাকবে পাওনা, সে পাওনার মধ্যে সে 95,000 টাকা ইনভেস্টমেন্ট নিয়ে নিবে, বাকি টাকা সে লোন আকারে ট্রান্সফার করবে। এ হলো প্রশ্নের ইনফরমেশন। কি করতে বলছে দেখো তো? প্রিপেয়ার দ্য রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড রিভাইজ ব্যালেন্স শিট অফ বি অ্যান্ড সি। অর্থাৎ এখান থেকে একটি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তৈরি করো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করো এবং একটা সংশোধিত ব্যালেন্স শিট তৈরি করো বি এবং সি এর। অর্থাৎ এ চলে যাওয়ার পরে বি এবং সি যে ব্যবসাটা কন্টিনিউ করবে সেটার জন্য একটা সংশোধিত ব্যালেন্স শিট তৈরি করো। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট পুনর্মূল্যায়ন হিসাব, হ্যাঁ, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এগুলো অ্যাকাউন্ট মানে খতিয়ান। তো খতিয়ান করার আগে যদিও জাবেদা চাই নাই, আমি অঙ্ক বোঝার সাথে তোমাদেরকে জাবেদাগুলো একটু করাই দিব, বুঝাই দিব, তারপরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটটা দেখাবো। তো আমরা প্রথমে পরবর্তী পেজে আসলাম, জাবেদার একটা গড় রেডি করলাম, জার্নাল এন্ট্রি। প্রথমে ইনভেস্টমেন্ট এবং যে অ্যাসেটসগুলো বাড়ছে সেই অ্যাসেটসগুলো আমরা আগে ডেবিট করব। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, ইনভেস্টমেন্ট ডেবিট, এগুলো অ্যাডমিশনের মতোই জাবেদা, বিপরীতে রিভ্যালুয়েশন ক্রেডিট। দেখো প্রশ্নের মধ্যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 3,20,000, তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আসে কত? 2,50,000। পুনর্মূল্যায়নের পরে যখন বাড়ে সে সম্পদ আমরা বাড়লে ডেবিট হয়, সেজন্য ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 3,20,000 এবং 2,50,000 পার্থক্য ডেবিট করব। তাছাড়া ইনভেস্টমেন্টও বাড়ছে কত? ইনভেস্টমেন্ট প্রশ্নে আছে 80,000, ওরা পুনর্মূল্যায়ন করছে 95,000, রিভ্যালুয়েট করছে 50,000, তাইলে যত 15,000 বাড়ছে সেটা ডেবিট হবে। তার মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এবং ইনভেস্টমেন্ট কি ডেবিট করলাম, করার পরে রিভ্যালুয়েশন ক্রেডিট করলাম 85,000। এগুলো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, কারণ জাবেদা যদি না চায় ব্যাখ্যা নাও দিতে পারো, তো বোঝার জন্য জাবেদাগুলো করা আর কি। এরপরে আসো, এখানে ইনভেন্টরিটা কিন্তু প্রশ্নের মধ্যে পুনর্মূল্যায়নের পরে কমছে। দেখো ইনভেন্টরি 90,500, বাট ইনভেন্টরি তো আগে 1,20,000, তাহলে 1,20,000 এবং 90,500 কতটুকু কমছে? ক্যালকুলেটারে মাইনাস করে নেবা, 29,500 কমছে। কমলে ইনভেন্টরি একটা সম্পদ কমলে ক্রেডিট হয়, ইনভেন্টরি ক্রেডিট হবে, বিপরীতে রিভ্যালুয়েশন ডেবিট। এখন এই দুইটা সম্পদ বাড়া এবং কমার মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে না? রিভ্যালুয়েশনের ক্রেডিট 85,000 আর ডেবিটে হলো 29,500। আমি আগের অঙ্ক এডমিশনের সময় বলছিলাম যে রিভ্যালুয়েশনের ক্রেডিট যদি বড় হয় তাহলে পার্থক্য প্রফিট, আর যদি ডেবিট বড় হয় যে পার্থক্য সৃষ্টি হবে সেটা লস। তো এটাতেও কিন্তু রিভ্যালুয়েশন ক্রেডিটটা বড় 85,000 এবং ডেবিট 29,500। 85,000 এবং 29,500 পার্থক্য 55,500, সেটা প্রফিট। সেই রিভ্যালুয়েশনের প্রফিট আগের মতোই পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে দিব। তো রিভ্যালুয়েশন ডেবিট এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল তিনজনের মধ্যে ভাগ করে দিব। ভাগ করে দেওয়া কিভাবে? ইকুয়ালি, কারণ প্রশ্নে অনুপাত বলছে কত? শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি, সমানভাবে, সেজন্য ভাগ 3 দিব। 55,500কে 3 ভাগ করলে ইকুয়ালি বলছে 18,500 করে পাবে। এরপরে একটা গুডউইল আছে, তাদের একটা গুডউইল রিভ্যালুয়েট করছে 60,000 টাকা। তো রিটায়ারমেন্টের সময় যেহেতু গুডউইলের টাকা আনয়ন করে না, সেজন্য এখানে সরাসরি গুডউইলটা ডেবিট করে তিনজনকে ক্রেডিট করে দিব, 60,000কে ইকুয়ালি ভাগ করে দিলাম। এরপরে হলো এই যে ইনভেস্টমেন্টটা গ্রহণ করছে বলছে, দেখো এই জায়গায় আসো, অ্যাকসেপ্টেড দ্য ইনভেস্টমেন্ট at their revalued figure in payment of his dues। তাহলে এর
ইনভেস্টমেন্ট গ্রহণ করছে 95,000 টাকা। ইনভেস্টমেন্ট যখন গ্রহণ করে কোনো অংশীদার, তার মূলধন ডেবিট হয়ে যাবে সম্পদ গ্রহণ করাতে। সহজ কথায়, যখন রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, সে ক্যাপিটালের বিপক্ষেই তো সে ইনভেস্টমেন্টটা নিচ্ছে, তাই না? তার মূলধনের বিপক্ষে সে কি নিয়ে ফেলতেছে? ইনভেস্টমেন্ট নিয়ে ফেলতেছে। তাহলে তার মূলধন কমে যাবে, সেজন্য অ্যাজ ক্যাপিটাল ডেবিট হবে। আর ব্যবসা থেকে সে ইনভেস্টমেন্টটা নিয়ে যাচ্ছে, ব্যবসা থেকে ইনভেস্টমেন্ট কমে যাবে সম্পদ, সেজন্য ইনভেস্টমেন্ট ক্রেডিট হয়ে যাচ্ছে। অ্যাজ ক্যাপিটাল ডেবিট, ইনভেস্টমেন্ট ক্রেডিট। এখন ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ইনভেস্টমেন্ট নেওয়ার পরে সে আর কত টাকা পাবে, সেটার জন্য সে বাকি টাকাগুলো বলছে সে লোন আকারে রাখে দিবে। এই জায়গায় সে কথাটাই বলছে, অ্যাকসেপ্টেড দ্য ইনভেস্টমেন্ট অ্যাট দেয়ার রিভ্যালুয়েট ফিগার ইন পার্ট পেমেন্ট অফিস ডিউস অ্যান্ড অ্যালাউ দ্য রিমাইন্ডার, অবশিষ্ট যে টাকা থাকবে অফিস এন্টাইটেল অন ক্যাপিটাল অ্যাকাউন্ট টু বি ক্যারিড টু হিস লোন অ্যাকাউন্ট। তাহলে সে বাকি কত পাবে সেটা হিসাব করতে তোমাকে তার লাইবিলিটিসের পাশে মূলধন কত ছিল সেটা দেখতে হবে। এর ক্যাপিটাল ছিল 1,50,000। এই 1,50,000-এর সাথে সে রিভ্যালুয়েশন থেকে পাইছিল 18,500। তাহলে 1,50,000, তার সাথে রিভ্যালুয়েশনের প্রফিট 18,500, গুডউইল থেকে 20,000, এই তিনটা যোগ করবা। তাহলে আবার একটু খেয়াল করো কি বলছি, ক্যাপিটালের 1,50,000-এর সাথে তার রিভ্যালুয়েশন থেকে যেটা পাইছে সেটা যোগ করব, গুডউইল থেকে যেটা পাইছে সেটা যোগ করব। কিন্তু যদি রিভ্যালুয়েশন থেকে লস হইতো তাহলে কিন্তু বিয়োগ করতে হইতো। অর্থাৎ তার যে ক্যাপিটাল আছে সেটার সাথে জাবেদায় যে ক্যাপিটালগুলো ক্রেডিট হয়েছে সেগুলো সব যোগ করার পরে ইনভেস্টমেন্ট যেটা নিছে সেটা মাইনাস করব। তাহলে তোমরা যদি একটু যোগ করো, 1,50,000-এর সাথে এই 18,500 যোগ করো, গুডউইলের 20,000 যোগ করো, এই তিনটা যোগ করে যেটা হয় সেটা থেকে সে ইনভেস্টমেন্ট নিছে 95,500। তাহলে আর তার বাকি পাবে কত? 93,500। এই 93,500 সে এখন লোন অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো ক্যাপিটালকে যেহেতু লোন অ্যাকাউন্টে নিয়ে যাবে, ক্যাপিটাল কমে যাবে, সেজন্য অ্যাজ ক্যাপিটাল ডেবিট, লোন বাড়বে এই পার্টনারের, মানে এই ব্যবসা প্রতিষ্ঠানের, সেজন্য অ্যাজ লোন হয়ে যাবে ক্রেডিট। অর্থাৎ ওই যে বলছিল তার পাওনা টাকার জন্য 95,000 টাকা ইনভেস্টমেন্ট নিবে, বাকি টাকা লোন। তাহলে বাকি টাকা হিসাব করে দেখলাম 93,500। বাকি টাকা কীভাবে বাড়ছে? প্রশ্নে তার যে ক্যাপিটাল ছিল 1,50,000, সেটার সাথে সে রিভ্যালুয়েশনের প্রফিট থেকে 18,500 এবং গুডউইল থেকে 20,000, এই তিনটা যোগ করে সেখান থেকে ইনভেস্টমেন্টের টাকা নিচে ওইটা মাইনাস করলে বাকি টাকা বের হবে, এটাই লোনে ট্রান্সফার হবে। তাহলে আমরা সিম্পলি জাবেদাগুলো করলাম, কিন্তু ওরা জাবেদা চায় না, আমি জাস্ট বোঝার জন্য। ওরা চাইছে যে কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। তাইলে এখন আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা তোমাদেরকে এই দুইটা পরবর্তী পেজে গিয়ে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা দেখাই দিচ্ছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমি মুখে মুখে তোমাদের করাই দিছিলাম, তারপরে আবার একটু দেখাই। এই দেখো রিভ্যালুয়েশন ক্রেডিট হয়েছে না, রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে বসবে কি? ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের 70,000, ইনভেস্টমেন্টের 15,000। তাহলে আমরা রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে গেলাম, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 70, ইনভেস্টমেন্ট 15। এরপরের জাবেদা যদি দেখি রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে 29,500, তাহলে ডেবিট দিকে 29,500 বসবে, নাম বসবে ইনভেন্টরি। তাহলে আমরা রিভ্যালুয়েশনের ডেবিট দিকে ইনভেন্টরি বসাইলাম। এরপরে এই যে ক্রেডিট 85,000 বলছিলাম, ক্রেডিট বড়, ডেবিট 29,000 মাইনাস করলে 55,500 যেটা, সেটাই প্রফিট হয়। প্রফিট অন রিভ্যালুয়েশন আমরা এ বি সির মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছি এবং সেটা জাবেদা অলরেডি এখানে দিয়ে দিয়েছিলাম, এই 18,500 করে রিভ্যালুয়েশনের ডেবিট, এ বি সি ক্রেডিট। ঠিক আছে, তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা তৈরির পরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আগেরটার মতোই গড় করবা। প্রথমে ব্যালেন্স বিডিটা লিখবা। এই ব্যালেন্স বিডি সৃষ্টি হবে কোত্থেকে? তাদের যে প্রশ্নের ভিতরে ক্যাপিটাল আছে, ক্যাপিটাল এ 1,50,000, বি 1,00,000, সি 80,000, এগুলো দেখে দেখে বসাই দেবা। ব্যালেন্স বিডি বসানোর পরে রিভ্যালুয়েশন, এবার তুমি জাবেদার মধ্যে খুঁজবা কোথায় কোথায় ক্যাপিটাল আছে। দেখো আমাদের প্রথম জাবেদায় ক্যাপিটাল না, এটা লাগবে না। দ্বিতীয় জাবেদায় ক্যাপিটাল লাগবে না। তৃতীয় জাবেদায় ক্যাপিটাল আছে। রিভ্যালুয়েশন ডেবিট, এ বি সি ক্রেডিট, তার মানে রিভ্যালুয়েশন এই যে এর ক্রেডিট দিকেও 18,500, বির ক্রেডিট দিকেও, সির ক্রেডিট দিকেও বসবে, নাম হবে রিভ্যালুয়েশন। আমরা সেই কাজটাই করছি, যেহেতু অ্যাডমিশনে সেগুলো দেখাইছে একই। হ্যাঁ, তারপরের যে জাবেদা সেটা হলো গুডউইলের টাকাটা। তো ক্রেডিট দিকে 3 জনের টাকা করে বসবে, নাম হবে গুডউইল। তারপরে ক্যাপিটাল, এস ক্যাপিটাল ডেবিট, তাহলে এস ক্যাপিটালের ডেবিট দিকে টাকা বসবে কত? 95,000, নাম হবে ইনভেস্টমেন্ট। দেখো এই প্রথম ডেবিটে টাকা বসছে, ইনভেস্টমেন্ট নাম দিয়ে এর করে। আবার জাবেদা পরেরটা কি? এস ক্যাপিটাল ডেবিট, এস ক্যাপিটাল ডেবিটে 93,500 বসবে, নাম হবে কি? লোন। তাহলে এই লোন দিয়ে বসাই দিলাম। এখন যোগ বিয়োগ করো,
এর প্রথমে চলে যাবে, তাকে যোগ বিয়োগ করলাম, যোগ করে দেখলাম ক্রেডিট দিকে 1,88,500 এবং এই ইনভেস্টমেন্ট এবং লোনে ট্রান্সফার করার পরে টাকা মিলে যাবে, সেজন্য তার কোনো আর ব্যালেন্স থাকবে না। অর্থাৎ ক্রেডিটের যোগফল যা ডেবিটেরও তা সমান হয়ে এটা নীল হয়ে যাবে। এবার বির ক্রেডিটেরগুলো যোগ করলে 1,38,500 উভয় দিকে লিখব, ডেবিটে কিছু নাই, পুরোটাই তার ব্যালেন্স সিডি মানে সমাপনী মূলধন। সি এর ক্রেডিটের সব যোগ করলাম 1,18,500 উভয় দিকে বসাইলাম, সি এর ডেবিটে কিছু নাই, পুরোটাই তার সমাপনী মূলধন। এ হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন বলছে যে প্রশ্নের মধ্যে একটা ব্যালেন্স শিট করো বি এবং সি এর। তো বি এবং সি এর ব্যালেন্স শিট আমরা পরবর্তী পেজে আসলাম। একটা ব্যালেন্স শিট বি, এখানে এ অ্যান্ড বি আছে, এখানে তোমরা এ অ্যান্ড বি দিবা না, বি অ্যান্ড সি এত রিটায়ারমেন্টে যাচ্ছে, ঠিক আছে। বি অ্যান্ড সি ব্যালেন্স শিট অ্যাজ অন জানুয়ারি 2023, বাম পাশে অ্যাসেটস, ডান পাশে লাইবিলিটিস। মনোযোগ দিয়ে খেয়াল করো। এই অ্যাসেটসটা মিলানোর জন্য তোমাকে প্রশ্নের যে ব্যালেন্স শিট আছে পুরাতন ব্যালেন্স শিট, সেটা সহযোগিতা নিতে হবে। তাহলে পুরাতন ব্যালেন্স শিটে প্রথমে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,50,000, বাট এখানে তো বলছিল চলে যাওয়ার সময় সেটা 3,20,000 হবে। তার মানে যতটুকু বাড়ছে 3,20,000 করার জন্য ততটুকু যোগ করে দেবা। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের সাথে আরও 70,000 যোগ করে 3,20,000। ইনভেন্টরি কম ছিল, ইনভেন্টরি 90,500 বলছিল। দেখো ইনভেন্টরি কিন্তু নর্মালি আছে 1,20,000, কিন্তু তারা বলছে ইনভেন্টরি 90,500 করতে। তো ইনভেন্টরি 90,500 করার জন্য কত কমাই দিতে হবে সেটা রিডিউস করে দিয়ে 90,500 দেখাবো। অ্যাকাউন্টস রিসিভেবলের কোনো পরিবর্তন হয় নাই, যেভাবে আছে, কোনো সমন্বয়ে কিছু বলে নাই, অর্থাৎ রিভ্যালুয়েট হয় নাই, সরাসরি বসাই দিব। ক্যাশের টাকাও সরাসরি বসাই দিব, ঠিক আছে। অর্থাৎ এগুলো এই আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল এবং ক্যাশ হুবহু বসাই দিলাম। এরপরে এখানে একটা গোডউইল সৃষ্টি হয়েছে, গোডউইলটা সম্পদ, নতুন সম্পদ সৃষ্টি হয়েছে, সেজন্য গোডউইলটা 60,000 বসাই দিব। সব যোগ করলাম, যোগ করে 6,50,500। এরপরে লাইবিলিটিসের পাশে আমরা ক্যাপিটাল বসাবো। তো ক্যাপিটাল আমরা কোত্থেকে বসাবো? আমরা কিছুক্ষণ আগে ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি না, এই যে ব্যালেন্স সিডি এর 1,38,000, বি এর 1,38,500, সি এর 1,18,500, এই দুইটা ক্যাপিটাল বি সি এখান থেকে বসাই দিয়ে 2,57,000। তারপরে এখানে কিছু টাকা লোনে রাখি দিবে বলছে। তো লোন ব্যবসায় যখন লোন আকারে রাখবে, এখন বি এবং সি এর ব্যবসার জন্য এটা একটা দায়, সেজন্য এই লোনটা এখানে চলে আসবে। তারপরে ব্যালেন্স শিটের মধ্যে অ্যাকাউন্টস পেয়েবলটা ইনটেক অবস্থায় আছে, অর্থাৎ আগের ব্যালেন্স শিটে যেগুলো কোনো চেঞ্জ হয় না সেগুলো ইনটেক অবস্থায় বসবে। যেমন ক্যাশ চেঞ্জ হয় না, অ্যাকাউন্টস রিসিভেবল চেঞ্জ হয় না, এগুলো যেভাবে আছে সেভাবে সম্পদে বসছে। অ্যাকাউন্টস পেয়েবল দায় যেটা আছে সেটা দায়ের দিকে বসবে, দায়ের দিকে বসালাম। এবার আসো, মজার জিনিস হলো এই জায়গায় যে তুমি সব ঠিকঠাক করার পরে দেখলা 6,50,500 টাকা সম্পদের যোগফল, কিন্তু দায়ের সাইডে ক্যাপিটাল আর অ্যাকাউন্টস পেয়েবল লোন যোগ করার পরে পার্থক্য দেখাচ্ছে 2,30,000। এটা কোন পার্থক্য জানো? এটা হলো ওই যে প্রশ্নে বলছিলাম যে সম্পদগুলো, মানে মূল প্রশ্নে পুরাতন ব্যালেন্স শিটে যে সম্পদ এগুলো যোগ করলে 6,30,000, কিন্তু দায়ের দিকে 4 লাখ, যদিও উভয় দিকে দেখাইছে 4 লাখ, কিন্তু তুমি যোগ করে দেখো 2,50,000, 1,20,000, 65,000, 80,000, 1,15,000 সব যোগ করলে কিন্তু 6,30,000 হবে। কিন্তু লাইবিলিটিসের পাশে 4 লাখ, তার মানে এখানে 2,30,000 শর্ট। এই শর্ট যে টাকাটা সেটা কিন্তু তুমি যে ব্যালেন্স শিট করবা এখানেও সেই শর্ট টাকাটা মিলে যাবে। এই শর্টটা কিন্তু পুরাতন যে ব্যালেন্স শিট সেখান থেকে আসছে, সেজন্য এটা অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট লিখে ডিফারেন্স ইন ওল্ড ব্যালেন্স শিট লিখে দেব। এই ছিল আমাদের আজকের লাইভ ক্লাস। তোমাদের যদি অঙ্ক এই চ্যাপ্টারগুলোতে আরও ইম্পর্টেন্ট অঙ্ক আছে, প্রতি চ্যাপ্টার মাত্র 100 টাকা দিলে তোমরা প্রতি চ্যাপ্টারের ম্যাথ পেয়ে যাবা। আজকে লাইভ ক্লাসটা শেষ করব। সবার জন্য শুভকামনা রইল এবং সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। শেয়ার করবা লাইভটা, যেন সবাই একটু উপকৃত হয়, এখান থেকে অনেক কিছু শেখার আছে। গুড নাইট সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।